আইসোস্টেসিস বা সমস্থিতি, ঠিক আছে। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ঠিক আছে। এই তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ঠিক আছে। আমরা আগের দিন কি পড়েছিলাম? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, বা যেটাকে আমরা বলে থাকি মহী সঞ্চারণ মতবাদ, ঠিক আছে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহী সঞ্চারণ মতবাদ আমরা পড়েছিলাম। এবারে এই যে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেখানে আমি কয়েকটা জিনিস তোদেরকে বলেছিলাম যে আমাদের একদম যদি আমরা একদম একটু হিস্ট্রিটা হেঁটে দেখি, মানে আমাদের আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে বিভিন্ন যে ইভেন্ট গুলো হয়েছিল, মানে একদম আপ টু প্লেট টেকটনিক পর্যন্ত, তাহলে আমরা খুব ভালো করে লক্ষ্য করতে পারবো যে আমাদের এই যে সমস্তির ব্যাপারটা, এটা কিন্তু একদিনের কেস নয়, এটা হচ্ছে আমাদের বহু আগের কিন্তু একটা কেস, বা বহু দিন ধরে কিন্তু এটা নিয়ে চর্চা হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে তোরা যেটা জানিস সেটা হচ্ছে আমাদের 1912 সালে কি দেওয়া হয়েছিল না, 1912 সালে আগে বলেছিলাম, দেখছিস একজন একজন করে হচ্ছে এখন। 1912 সালে কি হয়েছে না, 1912 সালে আমাদের কি হয়েছে না, আলফ্রেড ওয়েগনার কি করেছেন না, আমাদের মহী সঞ্চারণ মতবাদটা দিয়েছিলেন, আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে। ওয়েগনার, এটা তোরা জানিস, তোদেরকে আগের দিন বলেছিলাম। কিন্তু এর আগে আবার অনেকগুলো ইভেন্ট হয়েছিল, সেগুলো তোদেরকে বলেছিলাম যে 1596 খ্রিস্টাব্দে ফার্স্ট কে ছিল না আমাদের আব্রাহাম অল্টেরিয়াস, তোদেরকে আগের দিন বলেছিলাম যে আব্রাহাম অল্টেরিয়াস, সে কিন্তু কি ছিল না, একজন বিখ্যাত একজন কার্টোগ্রাফার ছিলেন বলতে পারিস, বা বলতে পারিস যে একজন মানচিত্র প্রকাশক ছিলেন, যে মানচিত্র প্রকাশ করতো আর কি, ঠিক আছে, বা প্রিন্ট করে ইয়ে করতো, ছাপাতো আর কি। তো তিনি কোথাকার ছিলেন? নেদারল্যান্ডের, আব্রাহাম অল্টেরিয়াস, ঠিক আছে, বাংলা ভুল আছে, অর্টেলিয়াস, ঠিক আছে, অর্টেলিয়াস, হ্যাঁ অর্টেলিয়াস, আব্রাহাম অর্টেলিয়াস প্রথম কিন্তু এটা নিয়ে একটা ইয়ে করেছেন, মানচিত্র প্রকাশ করেছিলেন, যেখানে তিনি কি বললেন না, তিনি বললেন যে আমাদের যে আটলান্টিক মহাসাগর আছে তার উভয় পাশে আমাদের যে কন্টিনেন্ট বা মহাদেশগুলো রয়েছে, সেগুলোর উপকূলের কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে, যেমন জিগসোফিট আগের দিন বলেছিলাম যে খাঁজে খাঁজে তারা মিলে যায় আর কি। এটা প্রথম আব্রাহাম অর্টেলিয়াসই বলেছিলেন, ঠিক আছে, তোদেরকে আগের দিন বলেছিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু কি হয়েছে না, আমাদের কিন্তু অনেকে এসছে, তার মধ্যে নাম বলেছিলাম, সুয়েসের নাম বলেছিলাম, ফ্রান্সিস ব্যাকন বলেছিলাম, তার একটা বিখ্যাত বই ছিল নোভাম অর্গানাম, ঠিক আছে, এগুলো তোদেরকে বলেছিলাম আগের দিনে। এবং তারপর 1910 সালে আসছে এফ বি টেলর, সে প্রথম কিন্তু এই আমাদের মহী সঞ্চারণ মতবাদ নিয়ে ধারণা দিয়েছিলেন, কিন্তু সেটা অতটা সাইন্টিফিক ছিল না। তার পরবর্তী ক্ষেত্রে 1912 সালে জার্মানির একটা সভা হয়েছিল, সেখানে আমাদের কি হয়েছিল না, আলফ্রেড ওয়েগনার কিন্তু কি করেছিলেন, সেখানে তার তত্ত্বটা তুলে ধরেছিলেন, ঠিক আছে, 1912 সালে। এবং তারপরে সেটা বিভিন্ন সময় কি হয়েছে না, আমাদের রিভাইজড হয়েছে, এবং 1924 এই সময় কিন্তু কি হয়েছিল, তার ইংলিশ ভার্সনটা বেরোয়। যাই হোক, তার পরবর্তী ক্ষেত্রে আবার কি হয়েছে না, আমাদের কিন্তু অনেকটা কিন্তু কি হয়েছে না, জল গড়িয়ে গেছে। এবং 1929 সালে আর্থার হোমসের নাম তোরা শুনবি, ঠিক আছে, আর্থার হোমস, ঠিক আছে। এই আর্থার হোমস হচ্ছে আমাদের এমন একজন ভৌগোলিক বা ভূতত্ত্ববিদ বলতে পারিস, বা জিওলজিস্ট বলতে পারিস, যিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট তত্ত্ব দিয়েছিলেন। সেটা হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আমাদের ওই পরিচলন তাপ স্রোত, বা যেটাকে থার্মাল কনভেকটিভ কারেন্ট বলা হয়। কি বলা হয়? থার্মাল কনভেকটিভ কারেন্ট। এটা আজকে অতটা বোঝাবো না, ঠিক আছে। থার্মাল কনভেকটিভ কারেন্ট এটা বোঝাবো সি ফ্লোর স্প্রেডিং, যেদিন পড়াবো সেদিন বোঝাবো। থার্মাল কনভেকটিভ কারেন্ট বা তাপীয় পরিচলন স্রোত তিনি কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন তাপীয় পরিচলন স্রোত। আচ্ছা, 1929 সালে। এবং তারও পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল না, তারও পরবর্তী ক্ষেত্রে তোরা হয়তো জানবি যে 1960 সালে কি হয়। 1960 সালে আমাদের একটা তত্ত্ব এসেছিল, সেই তত্ত্বটার নাম হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং, বা যেটাকে আমরা কি বলতে কি বাংলায় আমরা বলে থাকি যে সমুদ্র বক্ষের বিস্তৃতি, অর্থাৎ সমুদ্রের যে ত্বক রয়েছে, বা সমুদ্রের যে জলের নিচে যে ভূত্বকটা রয়েছে সমুদ্রের নিচে, সেই সমুদ্র ত্বকটা কিন্তু কি হচ্ছে, এক্সপ্যান্ড করছে, অর্থাৎ সমুদ্র বক্ষটা বিস্তৃত হচ্ছে, অর্থাৎ সমুদ্র বক্ষ বিস্তৃতি লাভ করছে, অর্থাৎ স্প্রেড করছে। এটা 1960 সালে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে 1965-66 থেকে শুরু করে আমাদের প্লেট টেকটনিক থিওরি এসেছিল। তাহলে আমাদের এই যে আইসোস্টেসিস আমরা বলছি, যে আইসোস্টেসিসটা তাহলে কখন থেকে তৈরি, কখন মানে এটার উৎপত্তিটা কখন হয়েছে, ঠিক আছে। তো আইসোস্টেসিস যে গবেষণাটা, সেটা হয়েছিল শুরু একদম যদি প্রথম দিকে ধরি, তাহলে 1735 এর হিস্ট্রিটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে সমস্থিতির যে ধারণা, এই ধারণাটা একদম মানে যদি বলছি যে এনসিয়েন্ট টাইম যদি বলিস, তাহলে সেক্ষেত্রে এটা একদম 1735 খ্রিস্টাব্দ থেকে এটা নিয়ে ভাবনা শুরু হয়েছিল, 1735 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। তো সেই সময় ব্যাপারটা কি হয়েছিল না, সেই সময় অতটা নিয়ে কিন্তু মাথা ঘামানো হয়নি। 1735 খ্রিস্টাব্দে কি হয়েছিল, এটা নিয়ে আমাদের অল্প বিস্তর এটা আলোচনা হয়েছিল, কিন্তু সে নিয়ে তখন কিন্তু অতটা আমাদের মাথা ঘামানো হয়নি। তারপরে ব্যাপারটা কি হলো না, 1735 সালে প্রথম একজন বিজ্ঞানীর নামটা তোরা জানিস, সেটা হচ্ছে পিয়ার বোগের, ঠিক আছে। কি নামটা? পিয়ার বোগের, পিয়ার বোগের, বা বাউগারে বলা হয় তাকে, ঠিক আছে, জি
BOUGUER, ঠিক আছে। পিয়ার বোগের তিনি কিন্তু কি করেছিলেন না 1735 খ্রিস্টাব্দে তিনি কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু প্রথম কিন্তু তার এই যে আইসোস্টেসিস সম্বন্ধীয় যে ব্যাপারটা সেটা কিন্তু তুলে ধরেছিলেন। পিয়ার বোগের কি বলেছিলেন না, তিনি একটা জিনিস দেখিয়েছিলেন যে আমাদের যে চিম্বরাজ রয়েছে, চিম্বরাজ যে পর্বত রয়েছে সেখানে তিনি কিন্তু কি করেছিলেন না, তিনি কিন্তু একটা অসঙ্গতি দেখতে পেয়েছিলেন, ঠিক আছে, প্রথম, ঠিক আছে। তো সেটা আমরা পুরো হিস্ট্রিটা জানার আগে আমাদেরকে কি জানতে হবে না, পুরো হিস্ট্রিটা জানার আগে সূত্রপাতটা 1735, তার আগে আমাকে জানতে হবে যে আইসোস্টেসিস ব্যাপারটা কি এবং পিয়ার বোগের এই হঠাৎ এই আইসোস্টেসিস ধারণাটা ক্লিক করার কারণটা কি, ঠিক আছে। তাহলে আইসোস্টেসিস ব্যাপারটা আমাকে আগে বুঝতে পারলে তবে আমি বুঝতে পারবো যে এই হিস্ট্রিটা কেন এখান থেকে শুরু হয়েছে বা পিয়ার বোগের কেন আমাদের এইটা নিয়ে এতটা মাথা ঘামিয়েছিলেন, ঠিক আছে। তো আইসোস্টেসিস যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি বললাম যে অনেক দিনের পুরনো। তাহলে আইসোস্টেসিস আমাদের যে ব্যাপারটা, আইসোস্টেসিস মানেটা কি? আইসোস্টেসিস মানে হচ্ছে আমাদের বাংলা করে যদি বলি একদম সোজা ভাষায়, তাহলে হচ্ছে ভারসাম্যতা। সোজা ভাষায় হচ্ছে ভারসাম্যতা। অর্থাৎ অর্থাৎ তোরা জানিস যে আমাদের ভূমিরূপ যেগুলো রয়েছে, অর্থাৎ ল্যান্ডফর্মস, বিভিন্ন ধরনের যে ল্যান্ডফর্মস রয়েছে বা ভূমিরূপ রয়েছে, তার মধ্যে পর্বত, মালভূমি, সমভূমি, আদার্স যে কোনো যা কিছু রয়েছে, ঠিক আছে, সেইগুলো কিভাবে এতদিন ধরে ব্যালেন্স অবস্থায় রয়েছে, অর্থাৎ এত উঁচু উঁচু পর্বত, অর্থাৎ হিমালয়ের মতো উঁচু পর্বত বা আদার্স যে পর্বতগুলো রয়েছে, এছাড়া বিভিন্ন বড় বড় যে মালভূমি, তিব্বত মালভূমি, পামির মালভূমি, এগুলো কিভাবে এতদিন ধরে উঁচু অবস্থায় অবস্থান করছে ভারসাম্য রক্ষা করে। তো সেই যে ভারসাম্য রক্ষা করার ঘটনা বা কিভাবে ভারসাম্য অবস্থায় রয়েছে, এই ব্যাপারটাই হচ্ছে আইসোস্টেসিস। বোঝা গেল যে বিভিন্ন ভূমিরূপ, সেটা বিভিন্ন উচ্চতার হতে পারে, সেটা কিভাবে আমাদের এত দীর্ঘদিন ধরে আমাদের কি বলে একটা ভারসাম্য অবস্থায় অবস্থান করছে বা আমাদের ব্যালেন্স অবস্থায় অবস্থান করছে, সেটাকে আমরা কি বলছি, আইসোস্টেসিস বলছি। তাহলে আইসোস্টেসিস ব্যাপারটা মানেই হচ্ছে ভারসাম্যতা, অর্থাৎ বিভিন্ন যে বস্তু বা বিভিন্ন ভূমিরূপ বলা ভালো, সেই ভূমিরূপগুলোর মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আমাদের আইসোস্টেসিস বলা হচ্ছে। বোঝা গেল? এবারে এই যে আইসোস্টেসিস, এই আইসোস্টেসিস শব্দটা কোথা থেকে এসছে না, এটা বলা হয় যে এই যে শব্দটা, এই শব্দটা আমাদের এসছে জার্মান শব্দ থেকে। কেউ কেউ বলে থাকে যে জার্মান শব্দ থেকে এসছে, জার্মান শব্দ। সে জার্মান শব্দটা কি না, আইসোস্টেসিয়স, 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 অনেক সময় এগুলো দিয়ে দেয় এমসিকিউতে, ঠিক আছে। আইসোস্টেসিয়স শব্দ থেকে এসছে, ঠিক আছে, যার অর্থ কি, যার অর্থই হচ্ছে ভারসাম্যতা, জার্মান শব্দ। আবার কেউ কেউ বলেন যে না, এটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ থেকে এসছে, যে গ্রিক শব্দ দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে আমাদের কি আইসোস, আইসোস, ঠিক আছে, আইসোস, আইসো মানে কি, আইসো মানে সমান, আমরা পড়েছি না, আমরা পড়েছি তো আইসোবার, ঠিক আছে, আইসোটিন, আইসোডাপেন, তার মানে কি সমান, ঠিক আছে। তাহলে আইসোস মানে হচ্ছে সমান, ইকুয়াল, ঠিক আছে। আর আমাদের কি রয়েছে, স্ট্যাসিয়া, STATIA, স্ট্যাসিয়া। স্ট্যাসিয়া শব্দটার অর্থ হচ্ছে আমাদের অবস্থা বা একটা সিচুয়েশন বা একটা কন্ডিশনস বলতে পারিস, অর্থাৎ একটা সাম্যাবস্থা বলতে পারিস। এটার পুরোটার মানে হচ্ছে একটা সাম্যাবস্থা বা সমান অবস্থা। অর্থাৎ জার্মান শব্দ আইসোস্টেসিয়াস থেকে এসছে কেউ কেউ বলে থাকেন, কেউ কেউ বলে থাকেন যে গ্রিক শব্দ আইসোস এবং স্টেসিয়া থেকে আমাদের এই যে ব্যাপারটা সাম্যাবস্থা থেকে মানে আইসোস্টেসিস কথাটা এসছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের আলটিমেট ব্যাপার। এবারে এই যে সমষ্টি, তাহলে সমষ্টি বলতে সেরকম কিছুই নেই, মনে রাখবে যে ভারসাম্য অবস্থা। মানে যেরকম হয় কি রকম, মানে তোকে যদি বলি যে একটা হচ্ছে জলের মধ্যে যদি একটা কাঠের টুকরো ফেলে দিস, সেটা কি হবে, সেটা আমার জলের মধ্যে কি হবে না, জলের মধ্যে ভাসতে থাকবে। মনে করো এটা যদি জল হয়, তার মধ্যে যদি কাঠের টুকরো যদি ফেলে দিস, কি হবে না, কাঠের টুকরোটা তুমি ভাসবে, কিন্তু তার কিছুটা অংশ হলেও, মানে সেটা 0.0005 হলেও সেটা কিন্তু জলের নিচে অবস্থান করবে, মানে কিছুটা পরিমাণ হলেও তার জলের নিচে থাকবে, বাকিটা উপরে থাকতে পারে। তাহলে এই যে সে আমার কাঠের টুকরোটা ভাসছে জলের উপরে, ঠিক একই রকম ভাবে আমরা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এখনো পড়িনি, তবুও আমরা জানি যে পৃথিবীর যে আমাদের অভ্যন্তর ভাগ রয়েছে সেটাকে কতকগুলো লেয়ারে ভাগ করা হয়। কি কি, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, তার ভেতরেও ভাগ রয়েছে, সেগুলো বিস্তৃত আমি যাচ্ছি না, ঠিক আছে। তাহলে এই যে ভূত্বক হচ্ছে আমাদের, তার মধ্যে যেটা ঊর্ধ্ব গুরুমণ্ডল, সেখানে আমাদের কি অবস্থান করছে, একটা লেয়ার রয়েছে, সেটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। কি বলা হয়, অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়, অ্যাসথেনোস্ফিয়ার, যেখানে আমাদের ম্যাগমাটা রয়েছে, ঠিক আছে, ম্যাগমাটা সান্দ্র অবস্থায় রয়েছে বা থকথকে মোমের মতো অবস্থায় রয়েছে। এই যে ম্যাগমাটা অ্যাসথেনোস্ফিয়ারে অবস্থান করছে, এর উপরেই আমাদের কি রয়েছে না, এর উপরে আমাদের পাতগুলো রয়েছে, যে প্লেট যেটাকে বলা হয়, সেগুলো আমরা এখন পড়াইনি, প্লেট টেকটনিক্স, সেগুলো পড়াবো, সেগুলো ভাসছে, এটা বলা হয়েছে আর কি। এবং আমাদের এই রকম ভাবে যেমন জলে আমাদের কাঠের টুকরোটা ভাসে, ঠিক একই রকম ভাবে এই ভূমিরূপগুলোও নাকি আমাদের এই অ্যাসথেনোস্ফিয়ারে আমাদের ভাসছে, আমাদের অ্যাসথেনোস্ফিয়ারের উপর কি হচ্ছে, ভাসছে।
বোঝা গেল, বা লাভা বা ম্যাগমার উপরে ভাসছে। তো সেই জিনিসটাকে আমাদের কিভাবে ভারসাম্য অবস্থা নিয়ে এতদিন ধরে ভাসছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের আইসোস্টেসির মূল আলোচ্য বিষয় বা আমাদের সমস্থিতির আলোচ্য বিষয়। বোঝা গেল। এবারে এই যে আমাদের আইসোস্টেসি নিয়ে আমাদের এত মাতামাতি রয়েছে, তাহলে আইসোস্টেসি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আইসোস্টেসি শব্দটা বা আইসোস্টেসি বলতে আমরা দুটি লোকের নাম মেনলি জানি, একটা হচ্ছে এইরি আর একটা হচ্ছে প্র্যাট। এই দুটো লোক ছাড়া আমরা সেরকম ভাবে জানি না, হয়তো পড়েছিস যদি তাহলে জানবি। মেনলি দুটো জিনিস জানি, একটা হচ্ছে এইরি আর একটা হচ্ছে প্র্যাট। এই দুটো ছাড়া আমাদের সিলেবাসে দেওয়াও থাকে না, কোনো সিলেবাসে, কোনো ইউনিভার্সিটি সিলেবাসে থাকে না, এইরি ও প্র্যাট। ঠিক আছে, তাহলে আইসোস্টেসিস শব্দটা প্রথম কিন্তু এরা দুজনের কেউ ব্যবহার করেননি, ব্যবহার করেছিলেন কে? বিজ্ঞানী ডাটন। বিজ্ঞানী ডাটন, ঠিক আছে। ডাটন কিন্তু প্রথম কি করেছিলেন, আমাদের প্রথম এই আইসোস্টেসিস শব্দটা ব্যবহার করেছিলেন কত খ্রিস্টাব্দে? ওই 1889 এরকম সামথিং একটা সময় পরে দেখবি। 1889 কি না 1859 সম্ভবত, 1859 হবে না, 1889, হ্যাঁ না 1889ই বটে, 1889, ঠিক আছে, 59 নয়, 59 হবে না, কারণ 55-এ এরই তত্ত্ব হয়েছিল। 1889, তার অনেক বছর পরে আইসোস্টেসিস কথাটা হয়েছিল, উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, তাহলে আইসোস্টেসিস শব্দটা ডাটন কিন্তু কি করেছিল না, এটা আমাদের বলেছিল, এবং সেটা 1889, ঠিক আছে, মানে অনেক বছর আগের কেস। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা অলমোস্ট একটা ওভারভিউ। এবারে যে সমস্থিতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটার আমাদের প্রমাণ কি রয়েছে, এভিডেন্স কি রয়েছে, এভিডেন্স গুলো আমাকে একটু করে জানতে হচ্ছে। এভিডেন্স, ঠিক আছে, এভিডেন্স কি কি রয়েছে, এভিডেন্স গুলো আমাকে কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে ব্যাপারটা কি হচ্ছে আসলে। দেখ, আমরা কি বলছি না, আমরা বলছি যে আমাদের ভূতকের নিচ বা আমাদের যে ভূতক, তার নিচে গুরুমণ্ডল এবং তার নিচে কেন্দ্রমণ্ডল রয়েছে। এবারে ভূতকের নিচে যে গুরুমণ্ডল, তার মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে একটা স্তর রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার, যেটা বললাম, যেখানে আমাদের কি হচ্ছে না, আমাদের সমস্ত জিনিসগুলো ভাসমান অবস্থায় রয়েছে। যেমন আমাদের হিমশৈল কি হয়, জলে ভাসে, সেই রকম ভাবে আমাদের এটাও কিন্তু কি হয় না, ভাসমান অবস্থায় যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু জিনিসগুলো আরো ব্যাখ্যা করা সহজ হবে। প্রথমত ফার্স্ট, হিমশৈলের যে উপরের অংশ, হিমশৈলের উপরের অংশ, হিমশৈল মানে কি, হিমশৈল মানে আইসবার্গ, ইংলিশে যেটাকে বলা হয় কি আইসবার্গ, অর্থাৎ হিমশৈল মানে বরফের টুকরো, এক কথায় বরফের টুকরো, যার ফলে যার ধাক্কায় টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। ঠিক আছে, এই আইসবার্গ বা হিমশৈলের কি হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যার মাত্র আমরা চূড়াটা দেখতে পাই, মানে এক ভাগ দেখতে পাই, এবং বাকি যে 9 ভাগের 8 ভাগ, মানে এক ভাগ আমরা দেখতে পাই, বাকি 8 ভাগ কিন্তু কোথায় থাকে, জলের নিচে থাকে। মানে 1-এর 9 ভাগ উপরে থাকে আর 8-এর 9 ভাগ কি হয়, জলের নিচে ডুবে থাকে। ঠিক আছে, হিমশৈলের ক্ষেত্রে, তাই তো, এটা আমরা জানি। আচ্ছা, এবারে এই যে হিমশৈলটা রয়েছে, এই হিমশৈলটা কি হয়, যত এটা গলতে থাকবে, ভালো করে শুনবি, যত হিমশৈলটা গলতে থাকবে, মনে করো হিমশৈলটা এতটা পর্যন্ত উঁচু ছিল, দিয়ে আস্তে আস্তে হয়তো কি হলো, এতটা পর্যন্ত গলে গেল, আবার এতটা পর্যন্ত কি হলো, গলে গেল। এবার যত এটা গলতে থাকবে, সেই গোলার ফলে জলটা কোথায় মিশবে, সমুদ্রে এসে মিশবে, তো সমুদ্রের ওপরে মিশবে, এবং যত এটা গলতে থাকবে ততই কি হবে না, ততই হিমশৈলটা হালকা হবে, এবং ততই এই নিচের অংশটা উপরের দিকে উঠতে থাকবে। মনে করো এখানে এতটা অংশ ছিল, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ধর এটা হয়তো গলে এইটুকু হয়ে গেল উপরের অংশটা, আর নিচের অংশটা ধর কিছুটা গলে গেল, তাহলে হালকা যখনই হবে তখনই এটা এই হিমশৈলটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, আস্তে আস্তে কি হবে, উপর দিকে উঠতে থাকবে, একটু করে উপর দিকে উঠতে থাকবে, যত বলতে থাকবে তত নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যাপার। আবার যখন কি হবে না, যখন আবার এই হিমশৈলটা ভারী হয়ে জমে যাবে, তখন আবার নিচের দিকে বসে যাবে, আবার কি হবে, নিচের দিকে বসে যাবে। ঠিক একই রকম ব্যাপারটা হয়েছিল কখন না, আমরা এখনো জিওলজিক্যাল টাইম স্কেল পড়িনি বা ভূতাত্ত্বিক সময় সারণী পড়িনি, সিলেবাসে যদিও নেই, তা আমাদেরকে পড়তে হবে। তো তখন আমরা জানবো যে আমাদের টোটাল পৃথিবীতে 4টা কি হয়েছিল, 4টা আমাদের যুগ এসেছিল, হিমযুগ বা আইস এজ এসেছিল, আইস এজের অনেক সিনেমা রয়েছে দেখবি। ঠিক আছে, আইস এজ এসেছিল বা হিমযুগ এসেছিল, 4টে হিমযুগ, মানে গোটা পৃথিবী আমাদের হিমবাহে ঢেকে গেছিল বা বরফে ঢেকে গিয়েছিল। ঠিক আছে, আবার কি হয়েছে, আবার তার মাঝে আবার আমাদের হিমবাহ গলে গেছে, এবং সেই হিমবাহ গলা জলটা সমুদ্রে এসে মিশেছে। মানে আমাদের 4টে হিমযুগ ছিল, এবং তার মাঝে মাঝে আবার কি হয়েছে, গলে গেছে। মানে একটা, মনে করো একটা হিমযুগ এলো, তারপরে আবার কয়েক কোটি বছর পরে সেগুলো গলে গেল বরফগুলো, দিয়ে গোটা পৃথিবীটার ওই যে বরফ গোলা জলটা সমুদ্রে গিয়ে মিশলো। আবার হয়তো কয়েক কোটি বছর পরে আবার একটা হিমযুগ এলো, গোটা পৃথিবী হিমবাহ মানে বরফে জমে গেল, আবার সেটা গলে গেল। এরকম ভাবে 4টা হিমযুগ এসেছিল, এবং তার মাঝে মাঝে কি হয়েছিল, আমাদের হিমবাহগুলো গলে পড়ে আমাদের সেগুলো জলটা কোথায় মিশছিল, সমুদ্রে মিশছিল। এইরকম ব্যাপারটা হয়েছিল কোথায় না, আমাদের মহাদেশের ক্ষেত্রেও এরকম জিনিসটা হয়েছিল। মানে মহাদেশের ক্ষেত্রে যেখানে আমাদের হিমবাহের সঞ্চয় হয়েছিল, বা হিমবাহের সঞ্চয় যেখানে আমরা দেখতে পাবো, মহাদেশে হিমবাহ বল, বা যেখানে আমরা হিমবাহগুলো মানে জমা হয়েছিল, সেখানে অপেক্ষিত ভারী হয়ে যাবে। হিমবাহ জমা মানে কি, সেটা বরফ। তো বরফ মানে কি, বরফ মানে কোনো একটা জায়গায় যদি বরফ হয়ে যায়, বরফটা যদি জমা থাকে কি হয়, সেটা তো চাপ দেবে কোথায়,
ওই ভূপৃষ্ঠটায়, তাহলে সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটা এরকম করে বসে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে যে আমাদের যে জায়গাগুলোতে হিমবাহর সঞ্চয় ছিল সেই এভিডেন্স গুলো বা প্রমাণগুলো থেকে দেখা গেছে সেই জায়গাগুলো নিচু হয়ে গেছে, বসে গেছে। আর যে জায়গাগুলোতে আমাদের হিমবাহ গলে গেছে সেই জায়গাটা অপেক্ষিত উঁচু রয়েছে। ঠিক আছে, মানে এই কন্ডিশনটার মতনই, যেখানে হিমবাহ জমা ছিল সেখানে ভারী হওয়ার জন্য নিচটা ভূমিটা বসে গেছে, যেখানে হিমবাহটা গলা ছিল বা হিমবাহটা যেখানে জমেনি ঠিকঠাক করে সেখানে ভূমিটা কিন্তু উত্থিত হয়ে গেছিল বা ভূমিটা উপরে উঠে গিয়েছিল। ঠিক আছে, তো এটা কিন্তু একটা আমাদের কি না, আমাদের কিন্তু এটা একটা এভিডেন্স বা প্রমাণ। তার প্রমাণগুলো কোথায় দেখতে পাই আমরা দেখতে পাবো কানাডিয়ান জায়গা যদি যাই, কানাডা বা কানাডিয়ান সিল্ড অঞ্চল সেখানে দেখতে পাবো কানাডা, গ্রিনল্যান্ডের কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে, বাল্টিক সাগর এই জায়গাগুলো এরিয়াগুলোতে দেখতে পাবো আমরা, মানে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চল যেগুলো সেখানে এই প্রমাণগুলো রয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট প্রমাণ যে সমস্থিতি হয়েছিল বলে, মানে কোনো একটা সময়ে আমাদের হিমযুগের সময়ে ভূমিটা বসে গিয়েছিল, আবার কোনো সময় যখন হিমবাহ গলে গেছে সে সময় আমার ভূমিটা উপরে আগের মতো অবস্থায় চলে এসেছে। তার মানে এটা ব্যালেন্স অবস্থায় চলে এসেছে, এটা ব্যালেন্স অবস্থায় চলে এসেছে। তোরা যেমন পড়েছিস না অবরোহণ আরোহণ আর পর্যায়ন, অবরোহণে কি হয় ভূমিটা ক্ষয় হয়ে নিচু হয়ে যায়, আরোহণে কি হয় ভূমিটা আমাদের উঁচু হয়ে যায় জমা হয়ে, আর পর্যায়ন মানে কি দুটোর মধ্যে ব্যালেন্স অবস্থা সৃষ্টি হয়। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু কি হয়েছে, যখন হিমযুগ এসছে তখন বরফ হয়ে গেছে, পুরো পৃথিবীর নিজ অংশগুলো বসে গেছে, আবার কি হয়ে গেছে কোনো জায়গায় উত্থিত হয়ে গেছে। কেন, কারণ যখন হিমবাহ মানে গলে গেছে জল হয়ে গেছে তখন উত্থিত হয়ে গেছে। বোঝা গেল, এটা একটা প্রমাণ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কিনা, সেকেন্ড আমাদের প্রমাণ হচ্ছে কিনা, সেকেন্ড হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের যদি কোনো জায়গা কি হয়, আমাদের যদি অবক্ষেপণ হয়, আমাদের যদি অবক্ষেপণ হয়, অবক্ষেপণ মানে কি অ্যাকচুয়ালি আমাদের অবক্ষেপণটা কিসের হবে, অবক্ষেপণটা মেনলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে পলির অবক্ষেপণ হয়। মেনলি কিসের অবক্ষেপণ হয়, পলির অবক্ষেপণ হয়। পলি মনে কর একটা নদী মনে কর বয়ে আসছে, ধর কোনো একটা পাহাড়ি অঞ্চল থেকে একটা নদী ধর বয়ে আসছে, সে কি করবে তার সঙ্গে সমস্ত ধরনের পলি বালি আরো আদার্স যেসব মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো তার সঙ্গে নিয়ে পর সে কিন্তু চলে আসবে এবং সেগুলো কোথায় ফেঁকে দেবে, সেগুলো মোহনাতে কিন্তু এসে পড়ে সমুদ্রে সে ফেঁকে দেবে। যদি আমাদের ঢাল বেশি হয় মোহনা তাহলে সেক্ষেত্রে বদ্বীপ তৈরি হয় না, আর যদি ঢাল কম হয় তাহলে সেক্ষেত্রে মোহনা অঞ্চলে বদ্বীপ গড়ে ওঠে বা দ্বীপ গড়ে উঠবে। ঠিক আছে, এবারে যখনই আমার এই পলিগুলো এসে মোহনা এলাকায় সঞ্চয় করছে তখন কি হবে, ধীরে 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 একদিনে তো নয়, কয়েক শ বছর কয়েক কোটি বছর, কয়েক কোটি বছর ধরে সেখানে যদি পলি সঞ্চয় হয় তাহলে হিউজ পরিমাণ যে প্রেসার, পলির একটা যে সেডিমেন্টের যে প্রেসার, তার ফলে কি হবে ওই মোহনা অঞ্চলটা নিচু হয়ে বসে যাবে। সেই মোহনা অঞ্চলটা কি হবে চাপ বৃদ্ধির ফলে নিচু অংশ মানে নিচু হয়ে বসে যাবে। ঠিক আছে, এবার নিমজ্জিত হয়ে যাবে। যে জিনিসটা আমরা কোথায় দেখতে পাই, যে জিনিসটা আমরা দেখতে পাই উত্তর আমেরিকা, যদি পূর্ব উপকূল দেখি আমরা, উত্তর আমেরিকা রয়েছে না, উত্তর আমেরিকার পূর্ব দিকটা মানে ডান দিকটা, মানে আটলান্টিক মহাসাগরের যে অংশটা সেটা উত্তর আমেরিকার পূর্ব দিক যেটা মানে ডান দিকের অংশটা, সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই বা এর এভিডেন্স কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং ব্রিটেন বা ইংল্যান্ডের যেটা পশ্চিম দিক, ঠিক আছে সেই দিকেও আমরা কিছু জায়গায় দেখতে পাবো। বোঝা গেল, মানে নিমজ্জিত হচ্ছে আস্তে আস্তে আর কি, সেরকম প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তাহলে এগুলো হচ্ছে এভিডেন্স, এগুলো হচ্ছে যে সমস্ত কিছু চলছে বা পৃথিবী যে কোনো জায়গায় বসছে, কোনো জায়গায় উঠছে, কোনো জায়গায় ভূমিরূপটা নিচে নামছে বা কোনো জায়গায় উত্থিত হচ্ছে, এগুলোর প্রমাণ কিন্তু অনেক জায়গায় রয়েছে, বিভিন্ন কারণে বিভিন্নভাবে প্রমাণ রয়েছে। সেই এভিডেন্সগুলো আমাদেরকে একটু করে জাস্ট বললাম তোকে ইনফরমেশন। ঠিক আছে, এগুলো পরীক্ষায় কোথাও দেবে না, তাও তোদেরকে জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি না, নেক্সট হচ্ছে এরপরে আমরা হিস্ট্রিটা জানবো যে আমাদের এই সমস্ত ব্যাপারটা এলো কোথা থেকে। হিস্ট্রিটা জানতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের পিয়ার বোগেরের যে ব্যাপারটা, সেই কথাটা আমাকে আগে জানতে হবে। যে পিয়ার বোগের যে আমাদের পরীক্ষাটা করেছিলেন সেই জিনিসটা সম্বন্ধে আমাকে আগে জানতে হবে, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমাদের সংস্কৃতিটা কত পুরনো। ঠিক আছে, 1735 খ্রিস্টাব্দে কি বললাম না, পিয়ার বুগের যাই বল না কেন, ঠিক আছে, পিয়ার বুগের কি করলো না আমাদের এই অভিকর্ষের মান নির্ণয়ের জন্য, তোরা জানিস যে আমাদের প্রত্যেকটা বস্তুর এই কি করে না, প্রত্যেকটা বস্তুই তার কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকে আকর্ষণ করে, যে কোনো বস্তুই তার কেন্দ্রের দিকে বা তার নিজের দিকে সমস্ত বস্তুকে কিন্তু কি করে আকর্ষণ করে থাকে, এটা মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ মান আমরা বলে থাকি বা গ্র্যাভিটি বলে থাকি বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলে থাকি। ঠিক আছে, তো সেরকম এই পিয়ার বুগেরও কি করলেন না, তিনি তার অভিকর্ষের মান নির্ণয়ের জন্য কি করতে গেলেন না, অভিকর্ষের মান নির্ণয়ের জন্য তিনি আমেরিকা, অর্থাৎ কোন আমেরিকা, দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা, সেই সাউথ আমেরিকাতে চলে গেলেন। সেখানে একটা পর্বত রয়েছে তারা জানিস, চিম্বোরাজো পর্বত, মানে ইকুয়েডর, মানে এই ইকুয়েডর নিরক্ষরেখা নয়, ইকুয়েডর জায়গা রয়েছে, ঠিক আছে, পেরু ইকুয়েডর ওইখানে রয়েছে, ওই ইকুয়েডর বা চিম্বোরাজো যেটা নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল, এই চিম্বোরাজো যে পর্বত রয়েছে এই পর্বতে উঠে পড়ে তিনি কি করলেন না, চিম্বোরাজো পর্বতের চূড়া থেকে তিনি একটি সমীক্ষা করলেন। তিনি কি করলেন, সমীক্ষা করলেন। কি সমীক্ষা করলেন, তিনি সেখানে কিন্তু একটা জিনিস নিয়ে গেলেন, সেই জিনিসটার নাম হচ্ছে তোরা যেটা ইউজ করেছে সার্ভেইং এ, সেই সার্ভেইং এর জিনিসটা নিয়ে গেলেন, যেটাকে আমরা কি বলে থাকি, ওলন দড়ি বলে থাকি, বা যেটাকে আমরা কি বলে থাকি, প্লাম বব বলে থাকি। কি বলে থাকি, প্লাম বব।
প্লাম্বব বা ওলনদড়ি, ওলনদড়ি, ঠিক আছে, ওলনদড়ি, যেটা দেখবি রাজমিস্ত্রির কাছেও থাকে, বারবার ধরে কি করে, বারবার ধরে ওই জিনিসটাকে দেখবি ওই দেয়ালটাকে সোজা করার জন্য বারবার ধরে মাপে দেখবি, যখন দেওয়াল কোনো জায়গায় উঠে তখন কিন্তু প্লাম্বব দিয়ে কিন্তু মাপে। যাই হোক, তো সেটা নিয়ে তিনি কি করলেন না, সেটা নিয়ে তিনি সেখানে গেলেন ওই আমাদের চিম্বোরাজোতে, ওই প্লাম্বব বা ওলনদড়ি যেটা, সেটা নিয়ে গেলেন এবং সেখানে তিনি কি করলেন, তিনি কিন্তু দেখলেন যে অভিকর্ষের মান কতটা রয়েছে ওই পার্বত্য অঞ্চলের চূড়ায়। তিনি যেটা লক্ষ্য করলেন ওইখানে, যে এই যে প্লাম্বব, এই প্লাম্ববটা কি হবে না, প্লাম্ববটা আমি কি বললাম যে প্লাম্ববের কাজ কি, প্লাম্ববের কাজ হচ্ছে আমাদের সোজাটাকে দেখানো, সোজা মানে সোজা লাইনটাকে দেখায়, ঠিক আছে, প্লাম্ববের কাজ হচ্ছে সোজা লাইন দেখায়, অর্থাৎ আমাদের যখন দেওয়াল করি আমরা তখন সোজা দেখায়, সোজা যাতে দেখায় সেই জন্য প্লাম্ববটা ইউজ করা হয়, ঠিক আছে। মানে এই প্লাম্বব হচ্ছে সবসময় পৃথিবীর কেন্দ্রকে মানে টার্গেট করে, কেন্দ্রকে দেখায় আর কি, অ্যাকচুয়ালি কেন্দ্র বলতে পারিস, যে কেন্দ্রকেই দেখায় আর কি, কিন্তু সব ক্ষেত্রে নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সোজা দেখানোর জন্য কেন্দ্রটাকে দেখানো হয় আর কি, মানে কেন্দ্রের দিকে আকর্ষণটা থাকে, যে কোনো বস্তু কেন্দ্রের দিকে আকর্ষণ থাকবে, প্লাম্ববটাও কিন্তু কি করে ওই সোজাটাকে দেখায়। তো ব্যাপারটা হচ্ছে তিনি যেটা দেখলেন যে এই যে আমাদের প্লাম্ববটা রয়েছে, এই ওলনদড়িটা আমাদের ওই যে চিম্বোরাজো যে পর্বতটা, সেই পর্বতটা যতটা আকর্ষণ করার কথা ততটা আকর্ষণ করছে না। মানে মনে কর আমি যদি এটাকে এখানে যদি পর্বতটা আঁকি আর এইখানে যদি পিয়ের বুকে যদি চেপে থাকে, ঠিক আছে, এখানে যদি চেপে থাকে, এখানে যদি তার ওলনদড়িটা নিয়ে তিনি যদি মেপে দেখেন, তিনি দেখছেন যে ওলনদড়িটা যতটা আকর্ষণ হওয়ার কথা, মানে এই দিকে যতটা হওয়ার কথা এই ডান দিকে, ততটা কিন্তু কি ডান দিকে সে যাচ্ছে না, মানে পর্বতটা যেদিকে রয়েছে সেদিকে আকর্ষণটা ততটা থাকছে না, পর্বতে এইদিকে আকর্ষণটা কি হচ্ছে না, ততটা থাকছে না। তাহলে সেক্ষেত্রে তার মাথায় প্রথম এটা ক্লিক করে যে তাহলে পর্বতটা যদি আমার এই প্লাম্ববটাকে আকর্ষণ যদি না করে তার অতটা উচ্চতা অনুপাতে বা অতটা ঘনত্ব অনুপাতে, তার মানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। কি বলছেন না, আমার প্লাম্ববটা যতটা আকর্ষণ হওয়ার কথা পর্বতের দিকে ততটা আকর্ষণ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, এই অভিকর্ষ যে মানের কিছুটা গোলমাল আছে বা পর্বতটাতে কিছু একটা গোলমাল আছে। প্রথম তার মাথায় এটা ক্লিক করেছিল, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা কাজ একটা হয়ে গেল, সেটা নিয়ে অতটা আলোচনা হয়নি। নেক্সট 1735-এর পরে আমাদের কি হলো, এই ঘটনা ঠিক প্রায় 120 বছর পর, এই ঘটনাটা হওয়ার 120 বছর পর, মানে 1735 থেকে 1835 এবং তারপর আরো 20 বছর, মানে 1855, অ্যাকচুয়ালি 1854, আরো কে জয়েন করছে, এক সেকেন্ড, 1854, দাঁড়া, 1854, ঠিক আছে। এর প্রায় 120 বছর পর অর্থাৎ 1854 সালে কি হচ্ছে, 1854 সালে আমাদের কি হচ্ছে না, আমাদের 1854 সালে মানে প্রায় 120 বছর পর আমাদের ভারতের যে সার্ভে অফ ইন্ডিয়া ছিল, মানে ভারতের সার্ভে অফ ইন্ডিয়া বা সার্ভে অফ ইন্ডিয়া আর কি, ভারতের সর্বেক্ষণ বিভাগ যেটা বাংলায় বলা হয়, ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়া, তার আমাদের প্রধান যে ছিলেন অর্থাৎ জর্জ এভারেস্ট। তোরা জর্জ এভারেস্টের নাম শুনেছিস, যার নাম অনুসারে কিন্তু কি হয়েছিল, আমাদের এই হিমালয়ের নামকরণ রাখা হয়েছিল এভারেস্ট, ঠিক আছে, চূড়াটার নাম, ঠিক আছে, এভারেস্ট। তা এই জর্জ এভারেস্টের কি না, এই এভারেস্ট ছিলেন সার্ভে অফ জেনারেলের আমাদের প্রধান ছিলেন, মানে হেড ছিলেন বা সিইও বলতে পারিস তুই আর কি, হেডেই বলতে পারিস। তিনি কিন্তু কি করলেন না, তিনি কিন্তু এই জিনিসটা নিয়ে মানে গবেষণা করতে শুরু করলেন যে সত্যি পিয়ের বুগের যেটা বলেছিল সেই জিনিসটা ঠিক। তিনি তো আর আমেরিকা যাবেন না, তিনি কি করলেন না, তিনি আমাদের ভারতের ক্ষেত্রে যে পর্বত ছিল অর্থাৎ হিমালয়ের ক্ষেত্রে তিনি কিন্তু কি করলেন না, হিমালয়ের ক্ষেত্রে তিনি এই জিনিসটাকে গবেষণা করে দেখলেন। জর্জ এভারেস্ট কি দেখলেন না, তিনি দেখলেন যে অক্ষাংশটা আমি নির্ণয় করব, কি করব, আমি অক্ষাংশ নির্ণয় করব, ঠিক আছে, আমি অক্ষাংশ নির্ণয় করব। তার জন্য তিনি কি করলেন, তিনি আমাদের এই 1854 সালে তিনি কি করলেন, ভারতের 3টে জায়গা ঠিক করলেন, খুব ভালো করে শুনবি, 3টে জায়গা তিনি কিন্তু সেট করলেন, তিনি কি করলেন 3টে জায়গা সেট করলেন। তার মধ্যে কি কি ছিল, খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের প্রথমত ফার্স্ট যেটা হচ্ছে আমাদের হিমালয়ের পাদদেশে কালিয়ানা, কালিয়ানা বলে একটা জায়গা ছিল, ঠিক আছে, কালিয়ানা, যেটা হচ্ছে একদম হিমালয়ের ফুটহিল বা হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, হিমালয়ের ফুটহিল বলতে পারিস, মানে হিমালয়ের ঠিক একদম নিচের অংশ বা শিবালিকের অংশ বলতে পারিস তুই, কোনো কোনো বলতে শিবালিক থাকবে, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, সেই অংশটা তিনি কিন্তু সিলেক্ট করলেন কালিয়ানা। সেকেন্ড যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমাদের কি না, কালিয়ানার পরে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে কালিয়ানপুর, ঠিক আছে, কালিয়ানপুর ছিল, কালিয়ানপুর, কালিয়ানা, কালিয়ানার দক্ষিণে ছিল আমাদের কি কালিয়ানপুর, দক্ষিণে কত কিলোমিটার, প্রায় 603 কিলোমিটার, 603 কিলোমিটার দক্ষিণে কে ছিল,
আমাদের কালিয়ানপুর, 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 ঠিক আছে, মানে ইংলিশ হচ্ছে কালিয়ানপুর, কালিয়ানপুর, ঠিক আছে, কালিয়ানপুর। আর 3 নাম্বার হচ্ছে আমাদের কালিয়ানারও আবার দক্ষিণে ছিল একটা, সেটা হচ্ছে দামারদিঘা, দামারদিঘা। এই 3টে জায়গা তিনি কি করলেন, সেট করলেন, ঠিক আছে। এটা কালিয়ানা, কালিয়ানপুর এবং তার দক্ষিণে দামারদিঘা। আমি যদি তোকে ছবিটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবি আরো। ধর আমি বলছি যে এটা হচ্ছে আমার ক্রস সেকশনটা, ধর, ঠিক আছে, ক্রস সেকশনটা মানে আমি যদি ইন্ডিয়াকে যদি ঘুরিয়ে দিই, ইন্ডিয়ার যদি আমি এই দিকটা মাথাটা করি মনে কর, মানে আমার এই দিকটা মাথাটা হবে, কোন দিকটায়, এই দিকে মাথাটা হবে, বুঝতে পারলি? এই দিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ ইন্ডিয়া, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের কি পশ্চিম, এই দিকটা পূর্ব, তাহলে এই দিকটা উত্তর, ধর এই দিকটা। তাহলে আমি এরকম যদি ইন্ডিয়াকে ঘুরিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দিকটা আমার পার্বত্য অঞ্চল থাকবে। তাহলে এইখানে ধর আমার কি রয়েছে, এইখানে আমার শিবালিকটা রয়েছে, কোনখানে, এইখানে, এই জায়গাটা শিবালিকটা রয়েছে, ঠিক আছে। এবং তারপরে এইদিকে আস্তে 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 আমাদের নিচের অংশটা, তাহলে এই দিকটা হচ্ছে হিমালয়ের উত্তর, এই দিকটা হচ্ছে হিমালয়ের দক্ষিণ। তাহলে একদম হিমালয় যেটা ফুটহিল, মানে হিমালয় যেখানে শেষ হচ্ছে, ধর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে হিমালয়ের ফুটহিল, মানে এটা শিবালিক, শিবালিক যেটা ছিল আমাদের সেই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে আমাদের এই শিবালিকের ফুটহিল যেটা ছিল আমাদের কালিয়ানা, তারপরে হচ্ছে কল্যাণপুর, সরি, হ্যাঁ ঠিক আছে, কল্যাণপুর বা কল্যাণপুর, আর তার দক্ষিণে ছিল আবার কি দামারদিঘা, দামারদিঘা, ঠিক আছে। এই 3টে জায়গা আমাকে কিন্তু মনে রাখতে হচ্ছে। প্রথম হচ্ছে কালিয়ানা, কল্যাণপুর আর হচ্ছে দামারদিঘা, এই 3টে জায়গা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। কালিয়ানা, কল্যাণপুর এবং দামারদিঘা। দামারদিঘা ছিল আমাদের কালিয়ানা থেকে কল্যাণপুরের দূরত্ব ছিল কত না 600 মোটামুটি ভাবে, ওই কালিয়ানা থেকে কল্যাণপুরের দূরত্ব ছিল আমাদের ওই 600 কত বললাম, 603 মনে হয় বললাম, 603, 603 কিমি দক্ষিণে, হ্যাঁ 603। আর কালিয়ানপুর থেকে দামারদিঘা ছিল প্রায় 684 কিলোমিটার, 684 কিলোমিটার, ঠিক আছে। এই 603 এবং 684 কিলোমিটার তিনি কিন্তু দেখলেন যে আমার এই 3টে জায়গা তিনি সিলেক্ট করলেন। এই 3টে জায়গায় কি করলেন, তিনি সিলেক্ট করলেন যে আমি 3টে জায়গাতে কি করব, 3টে জায়গাতে আমি সার্ভে করব, যে সার্ভে করে অক্ষাংশের মান নির্ণয় করবো, অক্ষাংশের কি করবো, মান নির্ণয় করবো। এবার তিনি কি করলেন, তিনি দুটো সার্ভে করলেন। একটা হচ্ছে ফার্স্ট, সেই সার্ভেটা হচ্ছে কি না আমাদের ট্রাইঅ্যাঙ্গুলেশন সার্ভে। তোরা সার্ভে ক্ষেত্রে ভাগগুলো পড়েছিলি, ট্রাইঅ্যাঙ্গুলেশন সার্ভে, তারপরে ট্রিগোনোমেট্রিক সার্ভে, আরো অনেক ধরনের সার্ভে ছিল, তোরা পড়েছিলি, ঠিক আছে। তো এখানে আমাদের ত্রিভুজাকৃতি সার্ভে, মানে 3টে এরকম ত্রিভুজ করে সার্ভে করা হয়, সেটাকে আমরা ত্রিভুজাকৃতি সার্ভে বা ট্রাইঅ্যাঙ্গুলেশন সার্ভে বলে থাকি, ঠিক আছে। ত্রিভুজাকৃতি সার্ভে বা সমীক্ষা বলতে পারিস বাংলায়, বা ট্রাইঅ্যাঙ্গুলেশন, ট্রাইঅ্যাঙ্গুলেশন সার্ভে, ঠিক আছে, সার্ভে। সেকেন্ড হচ্ছে আমাদের কি না, সেকেন্ড হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞানীয় সার্ভে, বা যেটা ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, বিজ্ঞানীয় সার্ভে বা সমীক্ষা, বা যেটাকে ইংলিশে বলা হয় কি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে হলো। এই যে ব্যাপারটা তিনি কিন্তু করলেন যে ত্রিভুজাকৃতি সমীক্ষা করবো এবং ট্রায়াঙ্গুলেশন সার্ভে করবো, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে করবো। তিনি কি করলেন, তিনি 3টে জায়গাতে সার্ভে করলেন। এই সার্ভে করার পরে তিনি কিন্তু কি করলেন না, তিনি কিন্তু যে জিনিসটা লক্ষ্য করলেন যে কালিয়ানা এবং কল্যাণপুর এই দুটো জায়গার মধ্যে আমার কিন্তু অক্ষাংশের মান কিন্তু পৃথক আসছে, অক্ষাংশের মান কি হচ্ছে, পৃথক আসছে। মানে কালিয়ানা এবং কল্যাণপুরের দূরত্ব হচ্ছে 603 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু 603 কিলোমিটার দূরত্ব হওয়ার জন্য অক্ষাংশের পার্থক্য যা হওয়ার কথা, তার তুলনায় অক্ষাংশের যে পার্থক্য সেটা কিন্তু কি হচ্ছে না, সেটা কিন্তু অনেকটাই কম আসছে। মানে এই কালিয়ানা এবং কল্যাণপুরের যে অক্ষাংশের পার্থক্য বা আমাদের যে ল্যাটিটিউডাল যে ডিফারেন্সটা দুটো জায়গার মধ্যে, সেটা আসছে কত না, তিনি দেখলেন যে 5.236 সেকেন্ড, 5.236 সেকেন্ড। আমরা কি করে থাকি, ল্যাটিটিউড লংটিটিউড কিসে মাপি, ডিগ্রি মিনিট সেকেন্ডে। তাহলে তিনি দেখলেন যে কালিয়ানা এবং কল্যাণপুরের মধ্যে আমার 5.236 সেকেন্ড কিন্তু ডিফারেন্স আসছে, কিসের, অক্ষাংশের ডিফারেন্স আসছে। কিন্তু বাস্তবে কিন্তু এর থেকে অনেক বেশি ডিফারেন্স আসার কথা, বাস্তবে কি আসার কথা, এর থেকে অনেক বেশি ডিফারেন্স আসার কথা, কিন্তু সেই ডিফারেন্সটা অনেকটা কম আসছে, বোঝা গেল। তার কারণ হিসাবে তিনি যেটা বললেন যে আমার এই যে 5.236 সেকেন্ড আসা রয়েছে, ঠিক আছে, কালিয়ানাটা রয়েছে এই জায়গাটা, কালিয়ানাটা রয়েছে, ঠিক আছে, কালিয়ানাটা ধর রয়েছে কোথায়, এখানে রয়েছে কালিয়ানাটা এখানে রয়েছে। আর কালিয়ানপুরটা কোথায় রয়েছে, কালিয়ানপুরটা এখানে রয়েছে। এবারে আমাদের এই কালিয়ানাটা যেহেতু পর্বতের কাছে রয়েছে, তাহলে
প্লাম লাইনটা যখন এখান থেকে টাঙানো হবে অনেক বেশি কিন্তু আমাদের আকর্ষণ করার ক্ষমতা থাকবে এই পর্বতটার। কেন? কারণ পর্বতটা হিউজ অ্যামাউন্ট, অনেক বড় আকর্ষণ করার ক্ষমতা। আমরা জানি যে বড় পদার্থের আকর্ষণ ক্ষমতা বেশি, বড় চৌম্বক যদি হয় তার আকর্ষণ ক্ষমতা বেশি হবে, ঠিক একই রকম ভাবে যত বড় বস্তু হবে তার আকর্ষণ করার ক্ষমতা তত বেশি হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তো সেরকমই এই প্লাম লাইনটা কিন্তু যে পরিমাণ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এই পর্বতটার, সেই পরিমাণ আকর্ষণ করছে না। অর্থাৎ হওয়া কথা ছিল হয়তো এতটা পর্যন্ত আকর্ষণ করার ক্ষমতা ছিল, প্লাম রেখাটার এতটা পর্যন্ত আকর্ষণ করার ক্ষমতা ছিল, ঠিক আছে, আর কালিয়ানপুরের হয়তো এখানে আকর্ষণ করার ক্ষমতা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমার এতটা পর্যন্ত আকর্ষণ করছে। কতটা? এতটা, মানে আকর্ষণটা হচ্ছে এতটা পর্যন্ত, কিন্তু আকর্ষণ এতটা পর্যন্ত হওয়ার কথা ছিল। কতটা? এতটা পর্যন্ত। বোঝা গেল? তাহলে এই যে ডিস্টেন্সটা, যে পর্যন্ত আকর্ষণ করার ক্ষমতা ছিল এবং যে পর্যন্ত আকর্ষণ করছে, এই দুটোর যে পার্থক্য সেটাকে বলা হয় প্লাম রেখার বিচ্যুতি। প্লাম রেখার কি বলা হয়? বিচ্যুতি। প্লাম রেখার কি বলা হয়? বিচ্যুতি বলা হয়। প্লাম রেখার বিচ্যুতি বলা হয়, মানে যে পরিমাণ আকর্ষণ করার ক্ষমতা ছিল এবং যে পরিমাণ আকর্ষণ করছে না, যাই হোক কোনো কারণে হচ্ছে না, সেটা পরে বলছি কারণ কি রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য, এতটা পর্যন্ত আসার কথা ছিল প্লাম রেখাটা, কিন্তু আসছে এতটা পর্যন্ত, এই রেখাটা পর্যন্ত, মানে কন্টিনিউয়াস যে রেখাটা নিয়েছি সেই রেখা পর্যন্ত। তাহলে এই যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় প্লাম রেখার বিচ্যুতি বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে ডিফারেন্সটার জন্যই কিন্তু কি হচ্ছে, অক্ষাংশের মানটা কম চলে আসছে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কিন্তু আমাদের কি হচ্ছে না, আমাদের যখন অক্ষাংশের পার্থক্য আমরা দেখছি, তাহলে সেক্ষেত্রে অক্ষাংশের মানগুলো কত কত এসেছিল না, ত্রিভুজাকৃতি সমীক্ষা বা ট্রায়াঙ্গুলেশন সার্ভেতে করে দেখছে কত আসছে, 5 ডিগ্রি 23 মিনিট 42.294 এরকম সামথিং ছিল। 5 বিভিন্ন থাকবে দেখবি, 5 ডিগ্রি 23 মিনিট আর 42.294 সেকেন্ড। আর যেটা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে মানে জ্যোতির্বিজ্ঞানীয় সার্ভে যেটা করেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কত আসছে, 5 ডিগ্রি 23 মিনিট 37.058 সেকেন্ড। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স করলে দেখতে হবে কত আসছে, 5.236 সেকেন্ড। ঠিক আছে, এই ডিফারেন্সটাই তিনি কিন্তু দেখিয়েছিলেন যে এই ডিফারেন্সটা আসছে, এই ডিফারেন্সটা আসছে। তাহলে এই ডিফারেন্সটা কেন আসছে সেটা নিয়ে তিনি কিন্তু অত বেশি ঘাটাঘাটি করেননি। তিনি একটা কথা বলেছিলেন যে হয়তো এই হিমালয় পর্বতটা অনেক বেশি হালকা পদার্থ দিয়ে তৈরি বা ফাঁপা রয়েছে, ভেতরটা কি রয়েছে, ফাঁপা রয়েছে। সেই জন্য যতটা আকর্ষণ করার ক্ষমতা ততটা আকর্ষণ করতে পারছে না, কারণ এর ভিতরটা ফাঁপা রয়েছে বা ঘনত্বটা কম রয়েছে, যার জন্য আকর্ষণ করতে পারছে না। বোঝা গেল? এটা তিনি একটা কথা বলেছেন, কিন্তু সেটা অতটা হয়নি, ঝামেলা হয়নি। এর পরবর্তী ক্ষেত্রে একজনকে দায়িত্ব দেওয়া হয়, তার নামটা হচ্ছে প্র্যাট। প্র্যাট সম্বন্ধে আমরা আলাদা করে পড়বো, যাই হোক এখানে হিস্ট্রিটা বলছি বলে পরপর হিস্ট্রিটা বলে দিচ্ছি। প্র্যাটকে এরপরে দায়িত্ব দেওয়া হয় এর পরের বছরে 1855 খ্রিস্টাব্দে। যে তুমি দেখো যে আমরা তো থিওরিটিক্যাল, আমরা তো যে পথ দেখলাম যে এরকম হচ্ছে, তুমি এবার খাতায় কলমে ক্যালকুলেশন করে দেখো, খাতায় কলমে ক্যালকুলেশন করে দেখো। প্র্যাটকে বলা হলো যে তুমি খাতায় কলমে ক্যালকুলেশন করে দেখো। এটা হলো আমাদের কি না, এটা হচ্ছে গণনাকৃত মান। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গণনাকৃত মান, মানে এটা হচ্ছে আমাদের অবজার্ভ, এটা হচ্ছে অবজার্ভ, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, অবজার্ভ, বা বলতে পারিস যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যালু। এটা প্র্যাকটিক্যাল, খাতায় মানে এটা যে পরে ফিল্ডে করেছে গণনাকৃত মান। আর একে যে দায়িত্বটা দেওয়া হলো প্র্যাটকে, যে বলছে যে আমাদের তো এরকম আসছে, কিন্তু তুমি খাতায় কলমে করে দেখো, অর্থাৎ থিওরিটিক্যাল করে দেখো। থিওরিটিক্যাল মানে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি বলছে দেখো, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি বলছে। ঠিক আছে, আমরা তো হাইট এন্ড ডিস্টেন্স করেছি না, আমাদের ত্রিকোণমিতিতে করেছি তো আমরা টেনে, হাইট এন্ড ডিস্টেন্স, সেখান থেকে আমরা কোনো বস্তুর উচ্চতা, কোণ, এগুলো বের করতে পারি আমরা। সেরকমই তিনি বলছেন যে থিওরিটিক্যাল ভাবে তুমি দেখো, বা তুমি কিন্তু কি করো না, তুমি খাতায় কলমে তাত্ত্বিক গণনা করো। তাত্ত্বিক গণনা, এটা বাংলায় বলা তাত্ত্বিক গণনা, মানে খাতায় কলমে তুমি করে দেখো যে কত মান বেরোতে পারে এটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হলো। এবার সে কিন্তু কি করলো না, সে কিন্তু সেটা দায়িত্ব নিল এবং তিনি কিন্তু এটা ঠিকঠাক করে দেখলেন। যে তিনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে প্লাম রেখার বিচ্যুতি কালিয়ানাতে হওয়ার কথা 27.853 সেকেন্ড। কালিয়ানাতে হওয়ার কথা কত, কালিয়ানাতে হওয়ার কথা এটা। আর আমাদের কালিয়ানপুরে হওয়ার কথা কত, কালিয়ানপুরে হওয়ার কথা এটাই হচ্ছে 11.968 সেকেন্ড। ঠিক আছে, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স হওয়ার কথা কত, বিয়োগ করলে দেখতে পাবি 15.855 সেকেন্ড। তাহলে তিনি বললেন যে আমার খাতায় কলমে ক্যালকুলেশনে আসছে কত, 15.855 সেকেন্ড, কিন্তু তুমি এখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ কত, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ 5.236 সেকেন্ড। অর্থাৎ যেটা আমার প্যাটের যে গণনা, সেই গণনাটা আগের গণনার থেকে প্রায় কত, প্রায় 3 গুণ। মানে যেটা আমাদের ওখানে প্র্যাকটিক্যালি বা বলতে পারিস যে আমাদের গণনাকৃত মান, সেই মানটার তুলনায় যেটা তাত্ত্বিক মান বা থিওরিটিক্যাল ভ্যালু, সেটা হচ্ছে প্রায় কত গুণ, প্রায় 3 গুণ বেশি আসছে।
এরপরে কিন্তু আস্তে আস্তে এটার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, যে এতটা যখন ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ যেটা হওয়ার কথা তার তুলনায় এত গুণ যখন মানে যেটা হওয়ার কথা তার তুলনায় যদি এতটা কম হয়, মানে প্র্যাকটিক্যালি যদি কম হয়, যেটা হওয়ার কথা তার তুলনায় প্র্যাকটিক্যালি যদি এতটা কম হয়, তার মানে নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে। ঠিক আছে, সেইটা নিয়েই যখন আমাদের গবেষণা করা গেল, তখনই কিন্তু একের পর এক বিজ্ঞানী এলেন এবং বিভিন্ন ধরনের তত্ত্ব তারা আইসোসিটি সম্বন্ধে দিতে শুরু করলেন। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে বিজ্ঞানীটা ছিলেন তার নাম হচ্ছে আমাদের জর্জ এইরি। কে দিয়েছিলেন? জর্জ এইরি। ঠিক আছে, জর্জ এইরি ফার্স্ট যে তত্ত্বটা দিয়েছিলেন জর্জ এইরি, বা এর পুরো নামটা হচ্ছে স্যার জিওআরজি জর্জ বিদেল এইরি, BIDDELLAIRY, জর্জ বিদেল এইরি। ঠিক আছে, স্যার জর্জ বিদেল এইরি। ঠিক আছে, ইনি কিন্তু প্রথম এলেন যিনি কিন্তু আইসোস্টেসিস সম্বন্ধীয় যে তত্ত্ব, সেই তত্ত্বটা কিন্তু প্রথম তিনি কিন্তু দিলেন ওই 1854-55 ওই সময়টাতেই তিনি কিন্তু দিয়েছিলেন। 1854-55 এই সময়টাতে তিনি কিন্তু দিয়েছিলেন। তিনি যখন তার এই তত্ত্বটা দিতে গেলেন, তিনি কিন্তু কি করলেন না, তিনি কিন্তু আমাদের এই তত্ত্বটা দেওয়ার সময় তার যে তত্ত্বটার নাম, সেই তত্ত্বটার নাম কিন্তু 1855 সালে তার তত্ত্ব দিয়েছে। ভালো করে খেয়াল কর সালটা, যে 1855 সাল, তার মানে হচ্ছে আমাদের তখন কি বিদ্রোহ হচ্ছে? ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে। যাই হোক, সেটা আমাদের কথা নয় এখানে। কিন্তু আমাদের 1855 সাল আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে তখন কিন্তু কি হচ্ছে না, তখনও কিন্তু আইসোস্টেসিস যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কিন্তু তখনও কিন্তু এস্টাবলিশড হয়নি, বা আইসোস্টেসিস ওয়ার্ডটা কিন্তু তখনও আমাদের জিওগ্রাফি ডিকশনারিতে অ্যাড হয়নি। ঠিক আছে, আমি কি বললাম, যে জেমস ডাটন তিনি কিন্তু এই ওয়ার্ডটাকে ইউজ করেছিলেন কত? 1889 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দে প্রথম এটা ইউজ করেছিলেন আইসোস্টেসিস কথাটা। তাহলে তার আগেই কিন্তু তত্ত্বটা দিয়েছিল কে? আমাদের স্যার জর্জ এইরি। তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু আইসোস্টেসিস কথাটা বলেননি, তিনি তার যে তত্ত্বটা, সেই তত্ত্বটাকে নাম দিয়েছিলেন, বা সেই তত্ত্বর ক্ষেত্রে তার যে নামটা ছিল সেটা ছিল ক্রাস্টাল ইকুইলিব্রিয়াম। ক্রাস্টাল ইকুইলিব্রিয়াম, ক্রাস্টাল ইকুইলিব্রিয়াম, যার বাংলা হচ্ছে কি না ভূত্বকের ভারসাম্য। ভূত্বকের ভারসাম্য, তার তত্ত্বটা ভূত্বকের ভারসাম্য নামে তখন পরিচিত ছিল 1855 সালে। তখন কিন্তু আইসোস্টেসিস নামকরণটা হয়নি। ঠিক আছে, এবং তিনি কোথাকার লোক ছিলেন? তিনি ব্রিটিশ লোক ছিলেন। তিনি কিন্তু একজন বিশেষ করে গণিতজ্ঞ বা ম্যাথামেটিশিয়ান এবং একজন অ্যাস্ট্রোনমার ছিলেন, বা বলতে পারি যে জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। এবং তিনি কিন্তু কি করলেন, তিনি কিন্তু তার যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কিন্তু দিলেন, এবং তিনি বললেন যে অ্যাস্ট্রোস্ফিয়ার যেটা রয়েছে আমাদের, বা যেটা আমাদের যেখানে ম্যাগমাটা রয়েছে, সেখানে আমাদের যে ভূত্বকের যে বিভিন্ন ধরনের যে অংশগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ভূত্বকের বিভিন্ন অংশ বলতে কি না, ভূত্বকের বিভিন্ন অংশ বলতে আমাদের মেনলি ওইগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলোকে বোঝাচ্ছে। মানে বিভিন্ন যে ভূমিরূপগুলো, সেইগুলো কি বলছে না ভাসছে, সেগুলো কিছুটা ভাসছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসছে। তিনি এই কথাটা বললেন। তিনি কি বললেন? যে এই কথাটা তিনি বললেন। তার যে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টে তিনি আরো কতগুলো কথা বলেছিলেন, সেইগুলো তোরা কিন্তু একটু নোট ডাউন করতে পারিস, নাও করতে পারিস, যেখান থেকে আমাদের মেনলি নেটে কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, ফার্স্ট এইরি কি বললেন? ফার্স্ট যে কথাটা বললেন, তিনি বললেন যে ভূত্বকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, তার মধ্যে কি কি? পর্বত, মালভূমি, সমভূমি, এছাড়া মহাসাগরীয় শিলা বা সীমা যেটাকে আমরা বলি, মানে মহাসাগরের নিচে যে শিলাটা রয়েছে, সেগুলো সব একই ঘনত্বের। মোস্ট ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখ। এইরি যে কথাটা বলেছিল যে এই সমস্ত যে ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপগুলো সব একই ঘনত্বের, মানে অর্থাৎ এদের ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে সমান। ফার্স্ট কথা বলেছিলেন যে এদের ঘনত্ব, ঘনত্বের ইংলিশ কি রে? ডেনসিটি। ডেস্টিনি নয় কিন্তু, ঠিক আছে, গুলি যায় অনেকের মধ্যে। ডেস্টিনি আর ডেনসিটি আলাদা আলাদা হয়। ঠিক আছে, তাহলে ডেনসিটি যেটা, অর্থাৎ ঘনত্ব, ঘনত্ব কিন্তু কি? ঘনত্ব হচ্ছে ইউনিফর্ম, অর্থাৎ ঘনত্ব কিন্তু একই। ফার্স্ট যে এখান থেকে কোশ্চেনটা পরীক্ষায় নেটে দেয়, যে একই ঘনত্বে। তিনি বলছেন যে পর্বত, মালভূমি, সমভূমি, যা যা ভূমিরূপ রয়েছে সবার একই ঘনত্ব, ঘনত্ব একই, মানে এরা সবাই একই ধরনের, মানে ওর কথাটা বোঝাচ্ছে যে একই ধরনের শিলা দ্বারা গঠিত, সবাই একই ধরনের শিলা দ্বারা গঠিত, অর্থাৎ সবাইকার ঘনত্ব একই, ডেনসিটিটা ইউনিফর্ম, সবাইকার ঘনত্বটা একই। তিনি এটা বলছেন যে ঘনত্ব সবাইকার সমান। তিনি ঘনত্বটা কত ধরেছিলেন? তিনি ঘনত্বটা ধরেছিলেন 2.7 গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমি। ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমি। ঠিক আছে, এবং তিনি বলেছিলেন যে এই সব পদার্থগুলো কি রয়েছে, এই সব পদার্থগুলো যে ভারী অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসছে। অর্থাৎ এই যে আমাদের পদার্থগুলো রয়েছে, মানে ভূমিরূপগুলো রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি, আরো যেগুলো রয়েছে, সেগুলো অ্যাস্ট্রোস্ফিয়ার, যেটা ভারী তুলনামূলক, 3.3 বলেছিলেন গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিভিন্ন ভূমিরূপের ঘনত্ব, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমির ঘনত্ব সবাইকে একই ঘনত্ব। আর অ্যাস্ট্রোস্ফিয়ারের ঘনত্ব তিনি বলেছিলেন কত?
অ্যাস্থেনোস্ফিয়ারের ঘনত্ব তিনি বলেছিলেন 3.3 গ্রাম পার ঘন সেমি। তাহলে তিনি বলছেন যে ভূমিরূপগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসছে, যেহেতু ভূমিরূপের ঘনত্বটা কম অ্যাস্থেনোস্ফিয়ারের তুলনায়। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড, এটা ফার্স্ট হলো, ফার্স্ট এটা বললেন তিনি। সেকেন্ড বলছেন, আচ্ছা তিনি বলছেন যে আমাদের এই যে ভাসছে ভূমিরূপগুলো, এগুলো কার তত্ত্ব অনুযায়ী ভাসছে? আর্কিমিডিসের তত্ত্ব অনুযায়ী ভাসছে। আর্কিমিডিসের একটা বিখ্যাত তত্ত্ব আছে, তোরা জানিস, যে ল অফ ফ্লোটেশন বা ভাসমানতা তত্ত্ব। ক্লাস 8 বা 9 পড়েছিস ভাসমানতা তত্ত্ব, ঠিক আছে? ভাসমানতা তত্ত্ব বা ল অফ ফ্লোটেশন, অর্থাৎ কোনো একটা বস্তু, সেই আমাদের পড়েছিলাম না যে নিমজ্জিত অবস্থায় ভাসবে কখন? যখন তার উপরে গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ বলের মান এবং নিচ থেকে প্লবতা বলের মান দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু সে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতে শুরু করবে, অর্থাৎ কিছুটা ডুবে রইবে, কিছুটা উপরে থাকবে, ঠিক আছে? এগুলো বলেছিলাম আমি। যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের এই যে ভাসমানতার তত্ত্ব আর্কিমিডিসের, সেই ভাসমানতার তত্ত্ব অনুযায়ী তিনি বলছেন যে এই সমস্ত ভূমিরূপগুলো ভাসছে। পরীক্ষা কোশ্চেন দেয় যে কার তত্ত্বটা ল অফ ফ্লোটেশন বা আর্কিমিডিসের ল অফ ফ্লোটেশন বা আর্কিমিডিসের ভাসমানতার তত্ত্বের উপর নির্ভর করে গড়ে উঠেছে, সেটা হচ্ছে আমাদের কার? এই তত্ত্বটা, ঠিক আছে? মনে রাখতে হবে এটা। তাহলে সেক্ষেত্রে তিনি বলছেন যে আমাদের ভূপৃষ্ঠের ওপরে আমাদের এগুলো ভাসছে, এবং সেগুলো ভাসছে কিভাবে? তিনি বলছেন যে আমাদের ভূপৃষ্ঠের ওপরে যে বস্তুর উচ্চতা যত বেশি, সেই বস্তুটা ভূত্বকের অভ্যন্তরে বা বলা ভালো ভূ অভ্যন্তরে ততটাই গভীর পর্যন্ত রয়েছে। অর্থাৎ আমরা উপরে যতটা দেখতে পাচ্ছি তার ভেতরে কিন্তু তার অনেকটা বেশি কিন্তু রয়েছে। কার ভেতরে? মানে ভূ অভ্যন্তরে। অর্থাৎ আমরা মানুষকে যেরকম দেখে থাকি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আমরা মাত্র 1% দেখতে পাই, বাকি 99% আমরা কিন্তু দেখতে পাই না, ঠিক আছে? তো সেই রকম জিনিসটাই এখানে তিনি বললেন যে কি না, আমাদের মাত্র আমরা কি দেখতে পাচ্ছি? মাত্র আমরা 1 ভাগ ওপরে দেখতে পাচ্ছি, যেমনটা হিমশৈলের ক্ষেত্রে দেখতে পাই যে 1 ভাগ আমরা মাত্র ওপরে দেখতে পাচ্ছি, কিন্তু বাকি যে 8 ভাগ সেটা নিচে অবস্থান করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। কোন নিচে রয়েছে? সেটা আমাদের অ্যাস্থেনোস্ফিয়ারের ভিতরে ঢুকে রয়েছে, এটা ভূ অভ্যন্তরে রয়েছে। তাহলে তিনি বলছেন, প্রথমত কি বলছেন? আর্কিমিডিসের তত্ত্ব অনুযায়ী ভাসছে, ল অফ ফ্লোটেশন অনুযায়ী ভাসছে, এবং যে ভাসছে সেই বস্তুটা যতটা উচ্চতা বেশি, ভূত্বকের ওপরে আমরা যতটা উঁচু দেখতে পাচ্ছি কোনো একটা বস্তুকে, তার নিচে ঠিক ততটাই কিন্তু কি রয়েছে না, তার নিচে ততটাই নয়, তার থেকে প্রায় 8 গুণ কিন্তু কি রয়েছে, নিচে গাঁথা রয়েছে। মানে আমরা কোনো একটা পর্বতের হয়তো দেখতে পাচ্ছি মাত্র 1%, বাকি আমাদের কিন্তু নিচে রয়েছে বাকি বাকি যেটা থাকে সেটা। বোঝা গেল? মানে মনে কর আমি বলছি যে কোনো একটা পর্বতের উচ্চতা হয়তো কত, মনে কর 9000 মিটার, ঠিক আছে? 9000 মিটার উচ্চতা। তার মানে কি, তার 1000 মিটার আমরা মাত্র দেখতে পাচ্ছি, বাকি যে 8000 মিটার সেটা কিন্তু কি রয়েছে, ভূ অভ্যন্তরে গেঁথে রয়েছে বা ভূ অভ্যন্তরের নিচে রয়েছে, পৃথিবীর ভেতরে রয়েছে। বোঝা গেল? তিনি এই কথাটা বলছেন। তাহলে যে বস্তুর উচ্চতা যত বেশি, তার গভীরতা বা তার যে শিকড় বলতে পারিস, তার যে রুট বা শিকড় বা তার যে গভীরতা, ভূ অভ্যন্তরে ঢুকে থাকার গভীরতা, সেটা তার তত বেশি। তাহলে পর্বতের নিশ্চয়ই বেশি হবে, কারণ পর্বতের উচ্চতা বেশি, তার অভ্যন্তরে ততটাই ঢুকে থাকবে। তার থেকে কম কি? পাহাড়। তার থেকে কম হচ্ছে আমাদের মালভূমি, তার থেকে কম হচ্ছে সমভূমি, তার থেকে কম হচ্ছে মহাসাগরীয় শিলা। তাহলে যার উচ্চতা যত বেশি তার অভ্যন্তরে ততটাই ঢুকে আছে। তাহলে পর্বত উচ্চতা সব থেকে বেশি, ততটা ভিতরে ঢুকে আছে। পাহাড় উচ্চতা তার থেকে বেশি, তার ভিতরে ততটা ঢুকে আছে। তারপরে রয়েছে মালভূমি, তার নিচে ততটা ঢুকে আছে। এরকম ভাবে কিন্তু আমাদের নিচে কিন্তু প্রবেশ করে আছে। তার মানে কি, আমি যদি ছবি একটু ফ্রেশ করে আঁকি তোরা ভালো করে বুঝতে পারবি। ধর এটা হচ্ছে আমাদের ভূত্বক, আর তার নিচে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, নিচটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের রয়েছে গলিত পদার্থ। তাহলে ধর উপরে আমার রয়েছে, ধর এটা হচ্ছে পর্বত, এক সেকেন্ড একটু বড় করে আঁকি, এটা ধর পর্বত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধর মালভূমি, এটা হচ্ছে ধর সমভূমি, এটা ধর মহাসাগরীয় শিলা, বা এইদিকেও যদি আমরা করি তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পর্বতের পরে মালভূমি, এটা হচ্ছে আমাদের সমভূমি, এটা হচ্ছে আমাদের মহাসাগরীয় শিলা। তাহলে পর্বত যেহেতু সব থেকে উঁচু, পর্বত বা মাউন্টেন সব থেকে উঁচু, তাহলে তার গভীরতা নিচে কত হবে? সব থেকে বেশি হবে। তাহলে এর গভীরতা সব থেকে বেশি হবে। তার থেকে কম উঁচু হচ্ছে মালভূমি, তাহলে তার গভীরতা একটু কম হবে। তার থেকে নিচু হচ্ছে সমভূমি, তার গভীরতা নিচে তার থেকে কম হবে। তার থেকে নিচু হচ্ছে মহাসাগরীয় শিলা, তার গভীরতা আরো কম হবে। এক্ষেত্রেও সেম দেখতে পাবো, মালভূমি সব পর্বতের পরেই, তারপর হচ্ছে সমভূমি, এক সেকেন্ড, তারপর হচ্ছে সমভূমি, এবং তারপরে রয়েছে আমাদের এটা হচ্ছে মহাসাগরীয় শিলা, অর্থাৎ মহাসাগরের তলে যে শিলাটা রয়েছে। তাহলে তিনি এই জিনিসটা বললেন যে উচ্চতা যার বেশি আমরা দেখতে পাচ্ছি, তার নিচে ততটাই ঢুকে রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা তিনি বললেন। বোঝা গেল? এই জিনিসটা তিনি কিন্তু বললেন। বাস
এবারে ওই যে বললাম এটা ওই হিমশৈলের মতো, হিমশৈলের যেমন থাকে 1 ভাগ উপরে থাকে আর 8 ভাগ নিচে থাকে, ঠিক একই রকম ভাবে। এবং আমাদের যেহেতু আমাদের কি হয় না, এটা মূলের সঙ্গে তুলনা করা হয় বা রুটের সঙ্গে তুলনা করা হয়, অনেক নিচ পর্যন্ত গেঁথে থাকে বলে, সেজন্য এই থিওরিটাকে কি বলা হয়, রুট থিওরিও বলা হয়। এটা কি বলা হয়, রুট থিওরি বা শিকড় তত্ত্ব বলা হয়, রুট থিওরি। পরীক্ষা কোশ্চেন দেয় রুট তত্ত্ব বা আমি কোন তত্ত্ব পরিচিত, তাহলে সেক্ষেত্রে কার হবে, তার সেক্ষেত্রে হবে এরি তত্ত্বটা হচ্ছে শিকড় তত্ত্ব বা রুট থিওরি নামে পরিচিত। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে বা এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এবারে এই যে জিনিসগুলো হলো, এছাড়াও তো আমার আরো অনেক জিনিস রয়েছে, সেগুলো আমার কিন্তু এবারে পরপর কিন্তু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা রুট থিওরি হয়ে গেল। তিনি আর কি বললেন না, আমাদের এইখান থেকে অলমোস্ট তোরা অনেকটা জিনিস হয়ে গেছে, এখান থেকে আর সেরকম কিছু নেই। তিনি আর একটা জিনিস বললেন, সেটা হচ্ছে যে এইখানে তিনি একটা এরিটা পরীক্ষা করে দেখালেন। তিনি আর কিছু বলেননি, তিনি এই জিনিসটাই বলেছেন। হ্যাঁ, আর একটা জিনিস তিনি বলেছেন, সেটা হচ্ছে যে এটা বললাম যে ইউনিফর্ম ডেনসিটির ইউনিফর্ম ঘনত্ব একই, এবং গভীরতাটা দেখ আমাদের আলাদা আলাদা, গভীরতাটা আমাদের আলাদা আলাদা। দেখ এর গভীরতা এখানে, আমাদের পর্বতের গভীরতা এখানে রয়েছে, শেষ হয়েছে পর্বতটা নিচে, এখানে মালভূমি শেষ হয়েছে, এখানে সমভূমি শেষ হয়েছে, এখানে আমাদের কি হয়েছে না, আমাদের সমুদ্রের যে ভূত্বক সেটা শেষ হয়েছে। মানে গভীরতা ভিন্ন, মানে ডেপথ, যেটা ডেপথ মানে গভীরতা, ডেপথটা কিন্তু ভিন্ন, আমাদের ডেপথটা কি ভিন্ন। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা ডেনসিটি, সেই ডেনসিটিটা কিন্তু ইউনিফর্ম। তাহলে তার যে তত্ত্বটা, সেই তত্ত্বটাকে বলা হয় ইউনিফর্ম ডেনসিটি, ডেনসিটি উইথ ভেরিং ডেপথ, ভেরিং ডেপথ, ডিইপিটিএইচ, ডেপথ বা থিকনেসও বলা হয়, অনেক সময় এটাকে ডেপথ বা থিকনেসও বলা হয়, থিকনেস। ঠিক আছে, এটা তার তত্ত্বের মূল বিষয়, এটা হচ্ছে তার তত্ত্বের মূল বিষয়, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটা কিন্তু নোট ডাউন করে রাখবি, যে ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং ডেপথ বা থিকনেস, ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং ডেপথ বা থিকনেস। তার মানে কি, ইউনিফর্ম ডেনসিটি মানে কি, মানে হচ্ছে সমঘনত্ব। ঠিক আছে, মানে যদি বাংলা করে লিখি তাহলে হবে ভিন্ন উচ্চতায়, ভিন্ন গভীরতায়, ভিন্ন গভীরতায় সমঘনত্ব, ভিন্ন গভীরতায় সমঘনত্ব। অর্থাৎ গভীরতাটা ভিন্ন কিন্তু ঘনত্বটা কিন্তু সমান ঘনত্ব, সমঘনত্ব, ভিন্ন গভীরতায় সমঘনত্ব, ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং ডেপথ বা থিকনেস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, কোটেশনটা তুলে দেয়, দিয়ে বলে কার তত্ত্বের মূল বক্তব্য এটা। ঠিক আছে, মনে রাখতে হবে। এবারে এই তত্ত্বটা প্রমাণ করার জন্য তিনি কিন্তু একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা হচ্ছে, তিনি কিন্তু কি করলেন না, তিনি কিন্তু একটা আমাদের দুটো পরীক্ষা করেছিলেন। অ্যাকচুয়ালি তিনি তার দুটো পরীক্ষা ছিল, একটা হচ্ছে কাঠের পরীক্ষা করলেন, তিনি বিভিন্ন উচ্চতার কাঠ নিলেন, বিভিন্ন উচ্চতার কাঠের ব্লক নিলেন, এরকম করে বিভিন্ন উচ্চতার কি করলেন না, কাঠের ব্লক নিলেন, কাঠের বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের ব্লক নিলেন কাঠের, সেগুলোকে জলে কি করলেন না, জলে কিন্তু ছেড়ে দিলেন, জলে কিন্তু এমন ভাবে ভাসিয়ে ছাড়লেন। দেখা গেল কি না, সব থেকে যেটা উঁচু মানে ইয়েটা রয়েছে, কাঠের টুকরোটা রয়েছে, সেটা কিন্তু তার নিচে ততটাই ঢুকে রয়েছে, তারপরে তার থেকে নিচু রয়েছে, এরকম ভাবে কিন্তু অবস্থান করছে। মানে তিনি যেমনটা বলেছিলেন সেইভাবে অবস্থান করছে। অর্থাৎ যে কাঠের টুকরোটার উচ্চতা কম, সে কিন্তু কি হচ্ছে না, সে কিন্তু আমাদের কম উচ্চতায় ভাসছে, যার উচ্চতা বেশি সে কিন্তু বেশি উচ্চতায় ভাসছে। এইভাবে তিনি কাঠের টুকরো সাহায্যে এটা প্রমাণ করেছিলেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তিনি পারদ, একটা পূর্ণ পাত্র নিয়েছিলেন, পারদে পূর্ণ, পারদ, ঠিক আছে, মার্কারি, পারদ পূর্ণ, ঠিক আছে, পারদ পূর্ণ, বাজার সংখ্যা হচ্ছে এইচ, মার্কারি। সেখানে তিনি কি করলেন, তিনি কিন্তু আমাদের লোহা, বিভিন্ন দৈর্ঘ্যের লোহা নিলেন, এখানে কাঠ নিয়েছিলেন, এখানে বিভিন্ন দৈর্ঘ্যের লোহা নিলেন, যাদের ঘনত্ব সবাইকার ঘনত্ব এক, প্রত্যেকটাই লোহা নিলেন, লোহা মানে ঘনত্ব এক হবে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি করলেন না, তিনি লোহা নিলেন বিভিন্ন মাপের, এবং সেগুলো কি করলেন না, সেগুলো কিন্তু তিনি কিন্তু এখানে ভাসিয়ে দিলেন পারদে। যখন ভাসালেন তখন দেখতে পেলেন যে ওই কাঠের টুকরোর মতনই কিন্তু কি হলো, বিভিন্ন উচ্চতায় এগুলো ভাসতে শুরু করলো। এই যে লোহগুলো, এই লোহগুলো বা লোহাগুলো, আয়রনের টুকরোগুলো পারদ পূর্ণ পাত্রে সেই এরকম উচ্চতায় ভাসতে শুরু করলো, এরকম ভাবে ভাসতে শুরু করলো, যেমনটা তিনি বলেছিলেন। এর মাধ্যমে তিনি কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু তার তত্ত্বটা দাঁড় করেছিলেন। ঠিক আছে, এই তত্ত্বে আর কিচ্ছু নেই, এর বাইরে আর কিচ্ছু করবে না। ঠিক আছে, এটা হচ্ছে তার তত্ত্ব। এবারে এই তত্ত্বের আমাদের কি না, এই তত্ত্বের আমাদের সমালোচনা রয়েছে, অবশ্যই ক্রিটিসিজম থাকবে, কারণ তোরা নিজেরাও বুঝতে পারছিস যে এই তত্ত্বটা বাস্তবসম্মত নয়। তাহলে ফার্স্ট ক্রিটিসিজম যেটা প্রথমেই থাকবে, সেটা হচ্ছে তিনি প্রথমেই যেটা বললেন যে সমস্ত ভূমিরূপের ঘনত্ব এক, পর্বত, মালভূমি, সমভূমি এক ধাপ থেকে কি করলেন না, সমস্ত পদার্থের বলছে ঘনত্ব এক, মানে সমস্ত পদার্থ একই শিলা দ্বারা গঠিত। বাস্তবে কি সমস্ত পদার্থ এক শিলা দ্বারা গঠিত হয়? হিমালয় পর্বত যে শিলা দ্বারা গঠিত, আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চল সেই শিলা দ্বারা গঠিত বটে? কোনোদিনই নয়। কোথাও রূপান্তরিত শিলা, কোথাও আগ্নেয় শিলা। এবার কেন্দ্রের দিকে যাব,
32 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়তে থাকে, বা প্রতি 1000 মিটারে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, বা প্রতি 100 মিটারে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো সেই হিসাব করে যদি আমি দেখতে যাই তাহলে এই 7.9 কিলোমিটার হিসাবে কত ডিগ্রি তাপমাত্রা হবে কোনো আন্দাজ নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এত হিউজ পরিমাণ টেম্পারেচারে হিমালয় পার্বত্য অঞ্চলের এই নিচের অংশটা কিন্তু কঠিন অবস্থায় থাকা সম্ভবই নয়। এটা অ্যাস্ট্রোস্ফিয়ারে পুরোপুরি ভাবে গলে যাবে। অ্যাস্ট্রোস্ফিয়ারে কি হবে, পুরোপুরি ভাবে এটা গলে যাবে। যার ফলে কি হবে না, পুরোপুরি ভাবে যদি গলে যায় তাহলে সেক্ষেত্রে এত গভীরতা পর্যন্ত থাকা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে তার যে সেকেন্ড যে কথাটা তিনি বললেন যে আমাদের আট অংশ নিচে আছে, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। বোঝা গেল? এটা কিন্তু একটা সেকেন্ড তার প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু একটা জায়গা বটে। এছাড়াও তিনি যেটা বললেন যে শিয়ালটা সীমার মধ্যে কি রয়েছে, গেঁথে রয়েছে। অর্থাৎ শিয়াল মানে আমরা কি জানি, শিয়াল মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, যার দ্বারা মহাদেশ গঠিত হয়েছে বা মহাদেশের শিলা। আর সীমা মানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক বা সমুদ্রের তলদেশ যে শিলা দ্বারা গঠিত হয়েছে। তিনি বলেছিলেন যে শিয়ালটা সীমার উপরে ভাসছে, বা সীমার উপরে ভাসলেও কিছুটা অংশ কি হয়েছে, কাঠের টুকরোর মতো আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ারে ডুবে রয়েছে, কিন্তু বাস্তবে এতটা ডুবে থাকার কথা নয়। কারণ সীমার যে ঘনত্ব, সেই ঘনত্ব অনেক বেশি, সীমার ঘনত্ব অনেক বেশি। ঠিক আছে, সীমার ঘনত্ব অনেক বেশি, যার ফলে কি হবে, যার ফলে সেটা ডুবে যাওয়ার কথা নয়। তোরা যদি একটু পরীক্ষা করিস, আমার একটা ভিডিও ছিল, যদি সেভ করার ক্ষেত্রে তোকে পাঠাবো, সেখানে কিন্তু কি করা হচ্ছে না, একটা বোতলে বিভিন্ন লেয়ার করা হয়েছে। কিসের লেয়ার? ফার্স্টে করা হয়েছে জলের লেয়ার, ওপরটা জলের লেয়ার করা হয়েছে, তারপরে রয়েছে হালকা একটু ঘনত্ব যার বেশি ওই কিছুটা তেল নেওয়া হয়েছে, সেই তেলটা একটু ঘনত্ব বেশি জলের থেকে, সেটা নেওয়া হয়েছে। তারপরে আর একটু গাঢ় কিছু নেওয়া হয়েছে যেটার ঘনত্ব আর একটু বেশি, এবং সবার নিচে আরো অনেক পুরো একটা জিনিস নেওয়া হয়েছে যার ঘনত্ব সব থেকে বেশি। একটা প্লাস্টিকের বল যখন ছাড়া হচ্ছে, প্লাস্টিকের বল নয়, একটা অন্য একটা পদার্থ ছাড়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে জলটাকে যখন সে ক্রস করছে, খুব স্পিডে ক্রস করছে জলটাকে, তারপরে যখন এই নিচের এই লেয়ারটাকে যাচ্ছে, যত নিচ দিকে যাচ্ছে তত কিন্তু কি হচ্ছে, তার গতিবেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং শেষ লেয়ারটা আসার আগে তার আগের লেয়ারে সেই পদার্থটা এসে ভেসে রয়ে যাচ্ছে, কারণ এর ঘনত্বটা অনেক বেশি হচ্ছে, নিচের ঘনত্বটা। ঠিক আছে, যার ফলে এটা ভাসমান অবস্থায় রয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে শিয়ালটা কিন্তু এরকম ভাসমান অবস্থায় থাকার কথা, কিন্তু তিনি বলেছিলেন যে পথিত রয়েছে বা গঠিত রয়েছে বা কিছুটা পরিমাণ ঢুকে রয়েছে, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তো সেটাও কিন্তু একটা সমালোচনার বিষয় রয়েছে। ঠিক আছে, এটা একটা জায়গা। আচ্ছা, এই এই জিনিসগুলো কিন্তু তার ব্যাপারটা কিন্তু বলা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও, তাহলে এইগুলো হচ্ছে তার সমালোচনা। এটা হচ্ছে এই তত্ত্ব, এর বাইরে আর কিছু নেই। এই তত্ত্বে এর বাইরে আর কিছু নেই। এর এই পরবর্তী ক্ষেত্রে আমাদের আরেকজন বিজ্ঞানী এলেন, তার নাম হচ্ছে আমাদের ওই যে বললাম 1855 সালে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে প্র্যাট। তার নাম হচ্ছে প্র্যাট, বা এর পুরো নাম যদি জানিস তাহলে সে হচ্ছে, এর নাম হচ্ছে জন হেনরি প্র্যাট, বা এর আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের আর্কিডেকন প্র্যাট বলা হয়। কি বলা হয়? আর্কিডেকন প্র্যাট। ঠিক আছে, একে কি বলা হয়? আর্কিডেকন বা আর্কডিকনও বলা হয়। আর্কিডেকন বা আর্কডিকনও বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আর্কডিকনই বলা হয়। আর্কডিকন, ডিই না ভুল হচ্ছে বানানটা, ARCH হবে একটা, DEACON, আর্কডেকন। ঠিক আছে, আর্কডেকন প্র্যাট বলা হয়। আর্কডেকন বা আর্কডিকন বলা হয় তাদেরকে, যারা হচ্ছে আমাদের কি বলবো, যারা হচ্ছে ওই খ্রিস্টান ধর্ম, যারা খ্রিস্টান ধর্মে রয়েছে এবং যারা যাজক রয়েছে, মানে আমাদের যেমন হিন্দু ধর্মে পুরোহিত রয়েছে, সেরকমই যারা খ্রিস্টান ধর্মে যাজক রয়েছে, এবং যাদের মানে ক্লাসটা অনেক উঁচু আর কি, মানে উপরের শ্রেণীর যারা ক্লাসে রয়েছে। ঠিক আছে, সেরকম যারা রয়েছে ওই খ্রিস্টান ধর্মে যারা যাজক রয়েছে এবং যারা ধর্ম প্রচারক, যারা ধর্মটাকে প্রচার করে বেড়ায়, তারা হচ্ছে, তাদেরকে আর্কিডেকন বলা হয় বা ডেকনও বলা হয়। ঠিক আছে, ডিকন বলা হয়, ডিকন আর কি, আর্কিডিকন বা ডিকন বলা হয়। আমাদের এই প্র্যাট ছিলেন কলকাতার ডিকন, মানে কলকাতায় ধর্ম প্রচারের জন্য তাকে পাঠানো হয়েছিল খ্রিস্টানদের। ঠিক আছে, সেই জন্য ডিকন অফ কলকাতা বলা হতো তাকে, ডিকন অফ কলকাতা। ঠিক আছে, ডিকন অফ কলকাতা, DESCON, ডিকন অফ কলকাতা বলা হতো, ডিকন অফ কলকাতা। এখন ক্যালকাটা ছিল তখন, এখন কলকাতা। তাহলে ডিকন অফ কলকাতা বলা হতো, এবং আর্কিডিকন বলা হচ্ছে কারণ ওই যে বললাম ঊর্ধ্বতম যারা ব্যক্তি ছিল তাদেরকে বলা হতো। ঠিক আছে, যাই হোক, তার যে ব্যাপারটা বা তার যে এই যে থিওরিটা, সেই থিওরিটাতে তিনিও কিন্তু কতগুলো জিনিস কিন্তু উল্লেখ করেছেন, সেগুলো আমরা এক একে জানবো। তিনি এখানে বললেন, তিনি তো এই তত্ত্বটাকে সমালোচনা করলেন, এবং তিনি বললেন যে এরকম থাকা সম্ভবই নয়। তিনি বললেন যে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ভূমিরূপগুলো রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি, আদার্স যেগুলো রয়েছে, প্রত্যেকের ঘনত্ব আলাদা। তিনি এসে নিয়ে এটা বললেন যে এই তত্ত্বটা সমালোচনা হয়েছে প্রথমে এই ঘনত্বটা দেখে, তাহলে তিনি আর রিস্ক নেননি। তিনি বললেন যে ভূমিরূপ যতগুলো রয়েছে সবাইকার ঘনত্ব আলাদা, সবার ঘনত্ব কি আলাদা, অর্থাৎ সবাইকার ডেনসিটি আলাদা, অর্থাৎ আমাদের তিনি প্রথমেই বললেন যে ভেরিং ডেনসিটি। কি বললেন? ভেরিং ডেনসিটি, এক সেকেন্ড, VARYING, ভেরিং ডেনসিটি।
তিনি প্রথমে এসে বললেন যে সবাইকার ঘনত্ব আলাদা, অর্থাৎ প্রত্যেকটা ভূমিরূপের আলাদা আলাদা ঘনত্ব রয়েছে, আলাদা আলাদা শিলা দ্বারা গঠিত, তাদের ঘনত্ব আলাদা। কিন্তু এইরি যেটা বলেছিলেন যে প্রত্যেকের গভীরতাটাও আলাদা, প্রত্যেকটার গভীরতাটাও আলাদা, মানে অভ্যন্তরে প্রত্যেকটার গভীরতা আমরা দেখলাম কি না, সবাই আলাদা আলাদা গভীরতা যুক্ত অবস্থান করছে। এই যে এখানে যেমন এর গভীরতা বেশি, তারপর এর গভীরতা কম, এর গভীরতা কম, সেরকম ভাবে প্যাড বলছে যে না, এদের গভীরতা আলাদা নয়, গভীরতা সবাইকার একই, অর্থাৎ এরা কি হচ্ছে না, একই গভীরতায় অবস্থান করছে। এরা কি করছে, একটা নির্দিষ্ট গভীরতায় অবস্থান করছে, একটা নির্দিষ্ট গভীরতায় কি করছে, অবস্থান করছে। তিনি বলছেন যে গভীরতাটা সবাইকার এক, অর্থাৎ নিচে সবাই একটা কি করছে না, আমাদের একটা লাইন বরাবর অবস্থান করছে, একটা লাইন বরাবর অবস্থান করছে, বা একটা তল বরাবর অবস্থান করছে, একটা তল বরাবর অবস্থান করছে। এই গভীরতাটা একই, সেই জন্য গভীরতাটা একই, মানে ইউনিফর্ম কি হবে এখানে, এখানে ইউনিফর্ম কোনটা হবে, ইউনিফর্ম এখানে ডেপথ, অর্থাৎ গভীরতাটা এখানে। আগেরটাতে কি বলেছিলাম, আগেরটা বলেছিলাম আমি যে ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং ডেপথ, আর প্র্যাটেরটা উল্টো, ইউনিফর্ম ডেপথ উইথ ভেরিং ডেনসিটি। বোঝা গেল, দুটো কিন্তু আলাদা, ওই জন্যই বলছি বারবার গুলিয়ে যাবে। ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং ডেপথ অর্থাৎ আমাদের ভিন্ন গভীরতায় সমঘনত্ব হচ্ছে কার, এই রিত, আর প্র্যাটেরটা হচ্ছে আমাদের কি ভিন্ন ঘনত্বের সমান গভীরতা, বা সম গভীরতায় ভিন্ন ঘনত্ব, সম গভীরতায় ভিন্ন ঘনত্ব। অর্থাৎ লিখে না এখানে, তার যে কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের কি না, তার যে কথাটা ছিল সেটা হচ্ছে ইউনিফর্ম ডেপথ উইথ ভেরিং ডেনসিটি, ডেনসিটি। এই কথাটা কে বলেছিল, এই কথাটা বলেছিল আমাদের প্র্যাট বলছে যে ইউনিফর্ম ডেপথ একই গভীরতা বরাবর রয়েছে, এবং তাদের ডেনসিটি আলাদা, মানে এই পর্বতের থেকে মালভূমি ডেনসিটি আলাদা, মালভূমি থেকে সমভূমি ডেনসিটি আলাদা, সমভূমি থেকে মহাদেশীয় ভূত্বকের মহাসাগরীয় ভূত্বকের ডেনসিটি আলাদা, সবাইকার ঘনত্ব আলাদা, কিন্তু তারা একই তল বরাবর রয়েছে, একই লাইন বরাবর রয়েছে। আর যে লাইন বরাবর তারা অবস্থান করছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লাইন অফ কম্পেনসেশন, লাইন অফ কম্পেনসেশন, বা যেটাকে বাংলায় বলা হয় প্রতিবিধান তল, যেটাকে বাংলায় বলা হয় কি, প্রতিবিধান তল, বা লাইন অফ কম্পেনসেশন। পরীক্ষায় এটাই কোশ্চেন দেয় যে লাইন অফ কম্পেনসেশনের ধারণাটা প্রথম কে দিয়েছিলেন। লাইন অফ কম্পেনসেশন ধারণা আরো পরে অনেকে দিয়েছে, কিন্তু প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের প্র্যাট। ঠিক আছে, আর্কিটেক্ট প্র্যাট। লাইন অফ কম্পেনসেশন অর্থাৎ প্রতিবিধান তল, বারবার বলছি তল, এটা হচ্ছে লাইন। ঠিক আছে, এই লাইন বরাবর আমাদের কি বলছেন না, তিনি বলছেন যে এই লাইন বরাবরই সমস্ত ভূমিরূপগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা ভূ অভ্যন্তরে রয়েছে। এই তলটা কোথায় রয়েছে, তলটা ভূ অভ্যন্তরে রয়েছে, পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, পৃথিবীর ভিতরে রয়েছে। ঠিক আছে, সেই তল বরাবর সবাই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং সবাই ইকুয়াল প্রেসার দিচ্ছে, সবাই কি দিচ্ছে, ইকুয়াল প্রেসার, অর্থাৎ সমান চাপ দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তিনি বলছেন, বোঝা গেল। এবং তিনি এও বললেন যে বস্তুর উচ্চতা যত বেশি, সেই বস্তু বা সেই ভূমিরূপ তত হালকা পদার্থ দ্বারা গঠিত। অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি, যে বস্তুর উচ্চতা যত বেশি, অর্থাৎ যার হাইট যত বেশি হবে তত কিন্তু তার ঘনত্ব কিন্তু কম হবে, বা সে তত হালকা হবে। মানে একটা ইনভার্স প্রপোর্শনাল রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে হাইটের সঙ্গে, কার, হাইটের সঙ্গে ডেনসিটির, অর্থাৎ হাইট যত বেশি হবে ডেনসিটি তত কম হবে, হাইট যত কম হবে ডেনসিটি তত বেশি হবে। যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে হিমালয় পর্বত অনেক উঁচু রয়েছে, তার হাইট অনেক বেশি, মানে সে তত হালকা পদার্থ দ্বারা গঠিত, বা তার তত ঘনত্ব কম। তার তুলনায় মালভূমি অপেক্ষাকৃত কম উঁচু, তার জন্য তার ঘনত্বটা কি হবে, অপেক্ষাকৃত বেশি হবে, কার তুলনায়, পর্বতের তুলনায়। এবারে মালভূমির তুলনায় সমভূমি আরো নিচু, যার ফলে কি হবে, তার ঘনত্বটা কি হবে, আরো বেশি হবে, কার তুলনায়, মালভূমির তুলনায়। এবং সমভূমির তুলনায় মহাসাগরীয় ভূত্বকের উচ্চতা আরো কম, যার ফলে তার ঘনত্বটা আরো বেশি হবে। তার মানে পর্বত থেকে যত আমরা মালভূমি, তারপরে যত আমরা সমভূমি, যত আমরা মহাসাগরীয় ভূত্বকে যাচ্ছি, তত উচ্চতা কমছে, কিন্তু তাদের ঘনত্ব বাড়ছে। পর্বতের থেকে মালভূমির ঘনত্ব বেশি, মালভূমি থেকে সমভূমির ঘনত্ব বেশি, সমভূমি থেকে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব বেশি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আর্কিটেক্ট প্র্যাটের কথা। ঠিক আছে, তিনি কিন্তু বলেছেন এটা। ঠিক আছে, তাহলে এই কথাটা তিনি কিন্তু বললেন। এবারে এই জিনিসটা তার ক্ষেত্রে, তার তত্ত্বে তিনি কথাটা বললেন। আচ্ছা, এবারে তিনি যেটা করলেন না, এই ক্ষেত্রে তিনি তার এই তত্ত্বটা বাস্তবভাবে প্রয়োগ করার জন্য তিনিও কিন্তু কি করলেন, তিনিও কিন্তু একটা তত্ত্ব কিন্তু
মানে তার তিনি ব্যাখ্যা করলেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের লেভেল অফ কম্পেনসেশন বা ল অফ ফ্লোটেশন বা লেভেল অফ ফ্লোটেশন কাজ ছিল না, আমাদের এরই তত্ত্ব ছিল যেটা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। আর এই ক্ষেত্রে কি হবে না, লেভেল অফ কম্পেনসেশন। পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় যে লাইন অফ কম্পেনসেশন বা লেভেল অফ কম্পেনসেশনের উপর ভিত্তি করে কার তত্ত্ব রয়েছে, প্র্যাটের তত্ত্ব। ঠিক আছে, তোকে বললাম তিনি যে পরীক্ষাটা করলেন সেটা হচ্ছে তিনিও একটা পারদপূর্ণ কি নিলেন, পারদপূর্ণ একটা পাত্র নিলেন। ঠিক আছে, তখন পারদের দাম কম ছিল, পারদপূর্ণটা পাত্র নিলেন। সেখানে কি করলেন, তিনি বিভিন্ন ঘনত্বের তিনি কিন্তু ধাতু নিলেন, বিভিন্ন ঘনত্বের ধাতু নিলেন। আগেরটা কি ছিল, এটি কিন্তু সমঘনত্বের লোহার টুকরো নিয়েছিল সবগুলো, এখানে তিনি বিভিন্ন ঘনত্বের ধাতু নিলেন। তার মধ্যে কি ছিল, সব থেকে যেটা আমাদের হালকা ঘনত্বের ছিল সেটা হচ্ছে পাইরাইটস। ঠিক আছে, সব থেকে কি ছিল, পাইরাইট ছিল ফার্স্ট, পাইরাইট। তারপরে কি ছিল, পাইরাইটের পরে ছিল অ্যান্টিমনি ছিল। ঠিক আছে, অ্যান্টিমনি। তার থেকে ভারী ছিল কে না, তার থেকে ভারী ছিল আমাদের লোহা, তিনি লোহাও নিয়েছিলেন, লোহার পরে কি ছিল, নিকেল। ঠিক আছে, নিকেল। এবং তারপরে ছিল তামা, তারপরে ছিল সীসা, এরকম ভাবে নিলেন। এদিকেও সেম ভাবে নিয়েছিলেন, লোহা, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, তারপর হচ্ছে লোহা, তারপর হচ্ছে নিকেল, তারপর হচ্ছে সীসা, তামা, তারপর হচ্ছে সীসা। ঠিক আছে, এরকম করে তিনি নিলেন। এবং এই প্রত্যেকটার ঘনত্ব কিন্তু কি ছিল, আলাদা আলাদা ছিল, তিনি তার মধ্যে প্রমাণ করে দেখালেন। এটা ভুল ছবিটা গেছি আমি একটু, কোথায় ভুল হয়েছে বলতো ছবিটা, বল ছবিটা কোথায় ভুল হয়েছে বল। প্রতিবিধান তলটা থাকে। ঠিক, হ্যাঁ, এই তলটা কি হবে, আমি কি বললাম, লাইন অফ কম্পেনসেশন। তো তাহলে সেক্ষেত্রে তার যে তলটা এঁকেছিলেন সেই তলটা তো এরকম হবে না, তলটা কি ছিল, তলটা একটাই তল ছিল। ঠিক আছে, তার উপরে এগুলো ছিল। তাহলে একটু মুছে দিয়ে এগুলো, এক সেকেন্ড প্রেস করে রাখছি, দাঁড়া, এখানে প্রেস করে রাখবো। ঠিক আছে, এইটা ধর পারদপূর্ণ পাত্রটা, এখানে লাইন অফ কম্পেনসেশন ধর এটা। ঠিক আছে, এর উপরে কি হয়েছে না, এর উপরে আমাদের এগুলো সব ভাসমান অবস্থা ছিল। প্রথমে পাইরাইটস ছিল, তারপরে আমাদের অ্যান্টিমনি ছিল। ঠিক আছে, তারপর অ্যান্টিমনির পরে আমাদের ছিল কি না, অ্যান্টিমনির পরে ছিল আমাদের লোহা, তারপরে আমাদের ছিল কি না, আমাদের ছিল নিকেল, তারপরে আমাদের ছিল তামা। ঠিক আছে, তারপরে ছিল সীসা। এরকম ভাবে কিন্তু আমাদের কি ছিল না, এরকম ভাবে আমাদের সমস্ত ধরনের যে পদার্থগুলো সেগুলো কিন্তু এখানে তিনি ভাসিয়ে দিয়েছিলেন। তারপরে দেখলেন যে সেগুলো কি হচ্ছে না, সেগুলো একটা তল বরাবর ভাসছে, কিন্তু তাদের উচ্চতার ডিফারেন্স রয়েছে। তাদের কি রয়েছে, তাদের উচ্চতা ভিন্ন রয়েছে, এবং তারা একই তল বরাবর ভাসছে, তারা কিন্তু কি হচ্ছে, একই তল বরাবর ভাসছে, কিন্তু এদের উচ্চতার কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, তুই বলতেই পারিস যে এদের যদি মনে কর উচ্চতা যদি ডিফারেন্সটা থাকতো, মানে এদেরকে আলাদা আলাদা উচ্চতায় নেওয়া হয়েছে, প্রত্যেকটার উচ্চতা আলাদা। পাইরেটস থেকে অ্যান্টিমনি উচ্চতা আলাদা নেওয়া হয়েছে, তার থেকে আলাদা উচ্চতা নেওয়া হয়েছে কার না, লোহা, তার থেকে আলাদা উচ্চতা নিকেল, এরকম করে নেওয়া হয়েছে। কিন্তু এদের যে ওজনটা, সেই ওজনটা একই রকমের ছিল। ঠিক আছে, ওজনটা একই রকমের ছিল, যার ফলে কি হয়েছে, এই পরীক্ষাটা করতে সুবিধা হয়েছে। যখন এখানে একই জায়গায় ভাসছে, তখন দেখা যাচ্ছে যে নিচে কিন্তু তারা একই উচ্চতায় ভাসছে, একই উচ্চতায় ভাসছে, মানে নিচে তাদের গভীরতাটা একই, কিন্তু উপরে যখন উচ্চতা দেখতে পাচ্ছে তখন কিন্তু তারা ভিন্ন উচ্চতা। কি বললাম, নিচে যখন দেখছে পারদের ভেতরে, তখন দেখছে তারা একই গভীরতায় রয়েছে, উচ্চতা বলছিলাম, এটা গভীরতা হবে, একই গভীরতায় রয়েছে তারা, কিন্তু তাদের উচ্চতা অর্থাৎ যেটা পারদের উপরে রয়েছে সেই জায়গাটা একই, মানে সেই জায়গাটা আলাদা। অর্থাৎ প্রত্যেকটার উচ্চতা আলাদা কিন্তু গভীরতাটা একই গভীরতাতেই অবস্থান করছে সবাই, কিন্তু উপরে যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা উচ্চতা অবস্থান করছে। যার মধ্যে যেটা সব থেকে হালকা পাইরাইটস, সেটা সবার উপরে অবস্থান করছে, তার তুলনায় যেটা একটু ভারী অ্যান্টিমনি, তার থেকে ভারী লোহা, তারপর নিকেল, তামা, ঠিক আছে, সীসা, এরকম করে দেওয়া হয়েছে, রূপো দস্তা এগুলো ইউজ করা হয়েছিল। তো যার যে যতটা হালকা বা যে যতটা ঘনত্ব কম, সে তত কম উচ্চতায় কিন্তু কি হচ্ছে, সে তত বেশি উচ্চতায় ভাসছে। ঠিক আছে, এবং যে যত ভারী সে কিন্তু কি হচ্ছে, ততটা ডুবে থাকছে, বা যার ঘনত্ব বেশি সে কিন্তু বেশি ডুবে থাকছে। বোঝা গেল, সে তত বেশি ডুবে থাকছে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তারা একটাই তল বরাবর ভেসে আছে, একটাই তল বরাবর নিচে তারা কিন্তু ভেসে আছে। যে তলটাকে কি বলেছিল, লেভেল অফ কম্পেনসেশন বা ল অফ কম্পেনসেশন বলতে পারিস। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু বলেছিল, বা প্রতিবিধান তল বরাবর তারা ভাসছে। তো এই পরীক্ষাটা কে করেছিলেন না, এই পরীক্ষাটা করেছিলেন আমাদের ওই কি নামটা বললাম না, প্র্যাট কিন্তু এই পরীক্ষাটা করেছিলেন, তার মাধ্যমে তিনি তার তত্ত্বটা প্রমাণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু একটা জায়গা। আচ্ছা, এবারে তারও তত্ত্বটা সমালোচনা হয়েছিল, তোরাও একটু ভাবিস, যদি দেখতে পাবি যে তার তত্ত্বটাও কিন্তু ত্রুটিমুক্ত নয়, সমালোচনা অবশ্যই রয়েছে। তার মধ্যে একটা প্রথম হচ্ছে কি না, প্রথম হচ্ছে তিনি প্রতিবিধান যে তলের কথা বলেছেন, এই যে নিচে প্রতিবিধান তল, সেই প্রতিবিধান তল থাকা কিন্তু মানে সম্ভব নয়। ঠিক আছে, কারণ কি না, দেখা গেছে যে আমরা নিজেরাই জানি যে আমাদের যে মহাদেশীয় ভূত্বকের উচ্চতা বা গভীরতা কম, আমরা জানি যে সীমা, এই
শিয়ালের গভীরতা তো কম, অনেক কম। তার তুলনায় সীমা বা মহাসাগরীয় ভূত্বক তার গভীরতা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কি হয় না, আমাদের কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে, ঠিক আছে। মানে আমাদের যে শিয়াল রয়েছে, সেই শিয়ালের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে গভীরতা অনেক বেশি রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গভীরতা অনেকটা কম হয়। সীমার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম গভীরতাটা অনেক বেশি হয়। কিন্তু আমাদের মানে এটা এই ক্ষেত্রে বলছি, কিন্তু অন্য ক্ষেত্রে বলেছিলাম নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। সীমার ক্ষেত্রে গভীরতাটা তুলনামূলকভাবে আমাদের কম হয়, কারণ সীমাটা কি, সীমাটা মহাসাগরীয় ভূত্বক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবো সীমার গভীরতাটা আমাদের কম হবে শিয়ালের তুলনায়, ঠিক আছে, অন্য ক্ষেত্রে মানে ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বলতেই পারি যে ব্যতিক্রম হিসাবে যে শিয়ালের আমাদের গভীরতাটা কি, গভীরতাটা আমাদের অনেকটাই বেশি, সীমা অনেকটাই কম সীমার তুলনায়। বা এই উদাহরণটা তোরা দিস না, এটা বইয়েও থাকে কনফিউশন উদাহরণ। তোরা যে উদাহরণটা দিবি সেটা হচ্ছে যে সীমার সঙ্গে যে উদাহরণটা তোরা দিবি সেটা হচ্ছে আমাদের ওই ইয়ের উদাহরণ দিবি, কি বলে, আমাদের বিভিন্ন ভঙ্গিল পর্বতের উদাহরণ দিবি। ভঙ্গিল পর্বতের উদাহরণটা দিলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হয়। ভঙ্গিল পর্বতের যে উদাহরণটা যদি দিস, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু ভঙ্গিল পর্বত রয়েছে যেটা অনেক গভীরতা পর্যন্ত অবস্থান করলেও সেটা সীমার তুলনায় কম, মানে সীমার গভীরতাটা অনেক বেশি। যেটা মহাসাগরীয় ভূত্বক সেটা অনেক বেশি পর্যন্ত গভীরতা রয়েছে, তার তুলনায় ভঙ্গিল পর্বতের গভীরতাটা অনেকটা কম। মানে এত সব ঝামেলার থেকে তুই বলতে পারিস যে আমাদের বিভিন্ন যে ভূমিরূপ গুলো রয়েছে তাদের যে গভীরতা, সেই গভীরতাটা ভিন্ন ভিন্ন অবশ্যই হবে, যেটা এইদি বলেছিলেন, ঠিক আছে। এইদি যেটা কথাটা বলেছিলেন সেই কথাটাই ঠিক, যে ভিন্ন ভিন্ন গভীরতায় অবস্থান করে। কিন্তু তিনি যেটা বলেছিলেন সেটা বর্জন করা হয়েছিল এই কারণে, কারণ তিনি অত্যন্ত গভীরতা দেখিয়েছিলেন যে 1 ভাগ উপরে রয়েছে, 8 ভাগ নিচে রয়েছে, তার জন্য তারটা বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে কথাটা বলেছিলেন যে আমাদের গভীরতাটা ভিন্ন হবে, সেটা কিন্তু ঠিক, যে আমাদের যে পর্বতের যা গভীরতা হবে, মালভূমির গভীরতা অন্য হবে, সমভূমির গভীরতা অন্য হবে, সবাইকার গভীরতা আলাদা হবে। মানে পর্বত যতটা নিচে থাকবে, মালভূমি হয়তো ততটা নিচে নাও থাকতে পারে, সমভূমি তার থেকে উপরে থাকতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের ঠিক। কিন্তু আমাদের প্র্যাট কি বললেন না, যে একটা তল বরাবর সবাই অবস্থান করছে, এটাকে প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন বলেছেন, ঠিক আছে, বা ল অফ কম্পেনসেশন বলেছেন, সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, এটা কিন্তু ভুল। বোঝা গেল, এটা একটা জায়গা। আর সেকেন্ড যেটা আমাদের বলেছে যে আমাদের প্রত্যেকটা পদার্থের খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভূমিরূপের একই ঘনত্ব রয়েছে। তিনি বলেছেন যে পর্বত যদি হয়, পর্বতের ওপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত এর ঘনত্ব একই। যদি বলি যে এটা 2.6 গ্রাম পার সেমি কিউব, তাহলে সেক্ষেত্রে পুরো পর্বতটার উপর থেকে নিচ পর্যন্ত 2.6 গ্রাম পার সেমি কিউব। যদি এটা মালভূমি হয়, মালভূমি যদি বলি আমি 2.8 বা 2.7 গ্রাম পার সেমি কিউব, তাহলে সেক্ষেত্রে তিনি বলছেন যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একই ঘনত্ব রয়েছে। কিন্তু এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ আমরা যখন দেখি কোনটা ভূমিরূপ, তার কি হয়, আমরা স্ট্রাকচার পড়েছি না, কি স্ট্রাকচার পড়েছি আমরা, ইউনিক্লাইন স্ট্রাকচার পড়েছি, অর্থাৎ একনত আমরা গঠন পড়েছি, আমরা ফোল্ডেড স্ট্রাকচার পড়েছি, আমরা ফল্টেড স্ট্রাকচার পড়েছি, আমরা ডোম স্ট্রাকচার পড়েছি। অর্থাৎ এই স্ট্রাকচারটা বিভিন্ন ধরনের হয়। যদি আমার মানে ইউনিক্লাইন হয় তাহলে একদিকে হেলে থাকে, একনত হয়, একদিকে হেলে থাকে। যদি ফোল্ডেড হয় তাহলে সেক্ষেত্রে এরকম হয়। যদি আমাদের ফল্টেড হয় তাহলে মাঝখানে আমাদের ক্র্যাক থাকে, ঠিক আছে। বা আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত সিলার ডিফারেন্স হয়। আমরা যখন কোনো জায়গায় বোরিং হয়, কোনো জায়গায় কল খোঁড়া হয়, তখন দেখিস না যে আমাদের বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের পাথর বেরোয়, কখনো খড়িমাটি বেরোয়, কখনো আমাদের শক্ত পাথর বেরোয়, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা লেয়ার রয়েছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে পেঁয়াজের খোসার মতো, যেখানে আমাদের বিভিন্ন স্তরে আমাদের কি রয়েছে, আমাদের শিলার পার্থক্য রয়েছে। শিলার পার্থক্য থাকা মানেই সেই ভূমিরূপের ঘনত্বের পার্থক্য থাকবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে পর্বতের উপর থেকে নিচ পর্যন্ত ঘনত্ব কিন্তু আলাদা হবে। কোথাও হয়তো দেখা গেল পর্বতের উপরে হালকা শিলাগুলো উপরে রয়েছে, একদম নিচে আমাদের ভারী শিলাগুলো রয়েছে। যেমন আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে দেখা যায় যে উপরের দিকে আমাদের হালকা শিলাগুলো রয়েছে, যত কেন্দ্রমণ্ডলে যাবো তত ভারী শিলাগুলো রয়েছে, যেমন লোহা, নিকেল এগুলো অবস্থান করছে। সেরকমই হয়তো থাকতে পারে পর্বতের উপরে হয়তো এক শিলা, তার নিচে হাত আলাদা শিলা থাকছে। এই কথাটা কিন্তু বলেননি। এই কথাটা প্র্যাট কি বলেছেন, উপর থেকে নিচ পর্যন্ত একই শিলা দ্বারা গঠিত হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। তাহলে এটাও কিন্তু কি না, আমাদের এই তত্ত্বের সমালোচনা। কার তত্ত্বের? প্র্যাটের তত্ত্ব। দুটো হলো, এই দুটোই মোস্টলি ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের আর কয়েকটা জানতে হবে, সেগুলো একটু কম কম করে বলে দিচ্ছি। ফার্স্ট, তাই 3 নাম্বার রয়েছে আমাদের কি, ডেইলি তত্ত্ব। ডেইলি তত্ত্ব, ঠিক আছে। ডেইলি তত্ত্ব, ডেইলি কথাটা পাবি আমাদের জিওসিনক্লাইন বা যখন মৈখার তত্ত্ব পড়াবো তখন ওইখানে পাবি ডেইলি তত্ত্বটা, ডেইলি জলি এগুলো পাবি সব, ঠিক আছে। তো এক্ষেত্রে এই আমাদের যে ডেইলি ছিল, ঠিক আছে, আর এ ডেইলি বলা হয়, ঠিক আছে, আর এ ডেইলি। তো সেক্ষেত্রে তার যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কিন্তু আমাদের কিন্তু অনেক পরে প্রবাহিত হয়। এই যে বইটা, এই বইটা ইম্পর্টেন্ট। সেই বইটা হচ্ছে আওয়ার মোবাইল আর্থ। আচ্ছা, আমার আইসোসিসি সম্বন্ধে একটা কিন্তু এমসিকিউ একটা দেবী ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখে নিতে পারিস, বা আমি তোকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে, যারা পড়ে নেবে। এবার আওয়ার মোবাইল আর্থ বা ডেইলি যে তত্ত্বটা ছিল, এই ইয়েটা ছিল, বইটা ছিল, সেই বইটা হচ্ছে এই বইটা, আওয়ার মোবাইল আর্থ। মানে মোবাইল মানে অ্যাকচুয়ালি হচ্ছে চলমান বা গতিশীল বা নড়বড়ে আর্থ আর কি, এরকম আর কি, মানে আনস্টেবল আর কি বলতে পারিস, ঠিক আছে। সেই তত্ত্বটা দিয়েছিলেন। সেখানে তিনি কি করেছিলেন না, সেখানে তিনি তার যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটাকে বলা হয় অ্যান্টি রুট হাইপোথিসিস। অ্যান্টি রুট
হাইপোথিসিস, ঠিক আছে, অ্যান্টিরোড হাইপোথিসিস খুব কম কিছু রয়েছে, ঠিক আছে, খুব কম কিছু রয়েছে। তিনি যে তত্ত্বটা বলেছিলেন সেই তত্ত্বটা অতটা গুরুত্বপূর্ণ হয়নি, তার কারণ হচ্ছে যে তার তত্ত্বে সেরকম কিছু ছিল না। কেন ছিল না? কারণ তিনি যে কথাটা বলেছিলেন যে আমাদের যে পর্বত রয়েছে সেগুলো হালকা শিলা দ্বারা গঠিত, এবং আমাদের যে গুরুমণ্ডল রয়েছে অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ার, সেখানে আমাদের কি হচ্ছে না, সেখানে আমাদের যেহেতু আমাদের ঘনত্বটা বেশি অপেক্ষাকৃত গুরুমণ্ডলে, এবং যার ফলে প্লবতাটা বেশি হয়। প্লবতা মানে কি? বায়ুন্সি ফোর্স, তোকে পড়েছিলাম বায়ুন্সি ফোর্স। যে বায়ুন্সি ফোর্স বা প্লবতা যেটা কি করে কোনো বস্তুকে আমাদের তরলে ভাসতে সাহায্য করে, প্লবতা, সেই ফোর্সটা বেশি হওয়ার জন্য কি হয়, আমাদের ভূমিরূপগুলো ভাসছে কার উপরে? অ্যাস্ট্রোস্ফিয়ারে। তিনি কি বললেন? তিনি বললেন যে আমাদের পর্বতটা অপেক্ষিত হালকা শিলা দ্বারা গঠিত, এবং অ্যাস্ট্রোস্ফিয়ারটা যেহেতু ভারী শিলা দ্বারা গঠিত বা ঘনত্ব বেশি এবং প্লবতা যার জন্য বেশি, এবং সেই জন্য অ্যাস্ট্রোস্ফিয়ারটা কি করে? ভাসতে সাহায্য করে ভূমিরূপগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটার জন্য কি হয়েছিল না, এই জিনিসটার জন্য আর সেরকম ভাবে কিছু হয়নি, আর সেরকম ভাবে তিনি কিছু বলেননি, সেই জন্য তার এই ততটা গুরুত্বপূর্ণ মানে নয় আর কি, সেরকম ভাবে কিছু আর আলোচনা করেননি। তার এই বইটা ইম্পর্টেন্ট, আমার মোবাইল আর, ঠিক আছে। এরপরে আরো দুজনের নাম বলছি, সেইটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদেরকে, একজন ছিল হেফোর্ড আর একজন ছিল বই, ঠিক আছে। একটা ছিল হেফোর্ড অ্যান্ড আর কি ছিল? বই, BIOWE, ঠিক আছে। হেফোর্ড আর একটা হচ্ছে আমাদের বই। এই দুটো লোকের আমাদের জানতে হবে, হেফোর্ড এবং বই। এরা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার সময় দিলেও দিয়ে দিতে পারে, জানি না নেটে দেবে কিনা, তবে এসএসসি যদি হয় এসএসসি তাদেরকে দিতে পারে এটা, ঠিক আছে। হেফোর্ড এবং বই কিন্তু কি করেছিল না, তারাও কিন্তু উভয় একটা তথ্য দিয়েছিল। সেই তথ্যটা দেওয়ার আগে তারা একটা বই প্রকাশ করেছিল, সেই বইটার নাম হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড আইসোস্টেসিস। গ্র্যাভিটি অ্যান্ড আইসোস্টেসিস, ঠিক আছে, আইসোস্টেসিস, গ্র্যাভিটি অ্যান্ড আইসোস্টেসিস, ঠিক আছে। এই ক্ষেত্রে তারা কিন্তু যে তত্ত্বটা প্রকাশ করেছিল, সেই তত্ত্বটা কিন্তু কি করা হয়েছিল না, তারাও কিন্তু কি করেছিল, ওই লেভেল অফ কম্পেনসেশনের যে ধারণাটা, সেই লেভেল অফ কম্পেনসেশনের ধারণাটা তারা দিয়েছিলেন, লেভেল অফ কম্পেনসেশন, ঠিক আছে, লেভেল অফ কম্পেনসেশন, বা যেটা বাংলায় কি বললাম, প্রতিবিধান তলের একটা ধারণা, সেই ধারণা তারা কিন্তু দিয়েছিলেন। তাদের ক্ষেত্রে যেটা আমাদের মোস্ট ভাইটাল বা মোস্ট ইম্পর্টেন্ট, তারা কিন্তু কি করেছিল না, তারা কিন্তু ওই একই রকম ভাবে ধারণাটা দিয়েছিলেন, কার মতো না, আমাদের প্ল্যাটের মতো। শুধুমাত্র কি না, শুধুমাত্র একটা জিনিস আমাদের কি করেছিলেন, একটা জিনিস মতো চেঞ্জ করেছিলেন, সেটা হচ্ছে আমাদের আমাদের তারা বলেছিলেন যে এই লেভেল অফ কম্পেনসেশন বা একটা তল বরাবর সমস্ত ভূমিরূপ ভাসছে। প্র্যাট যেটা বলেননি, এরা সেটা বলেছিল। তারা বলেছিল যে এই যে লেভেলটা, এই লেভেলটা ভূপৃষ্ঠ থেকে কতটা নিচে রয়েছে, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটারের নিচে রয়েছে, এইটুকুই তারা অ্যাড করেছিল। যে প্র্যাট বলেনি যে কত নিচে আমাদের এই যে লেভেলটা বা লাইনটা রয়েছে, এই প্রতিবিধান তলের লাইনটা, এরা এসে সেই কথাটা বললো যে 100 কিমি গভীরতায় এই লাইনটা রয়েছে। কোন লাইনটা? ওই লেভেল অফ কম্পেনসেশন, যেখানে সমস্ত বস্তুগুলো ভাসমান অবস্থায় রয়েছে, এবং যেখানে আমাদের কি হয় না, যেখানে বরাবর বা এই বরাবর সমস্ত বস্তুর কি হয় না, ঘনত্বটা সমান থাকে, ঠিক আছে। মানে এই 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 যে তলটা, এই তলটা পেরিয়ে গেলেই কি হবে, এই তলটা পেরিয়ে গেলেই সমস্ত বস্তুর ঘনত্ব আমাদের সমান হয়ে যাবে। এই তল বরাবর ঘনত্ব সবাইকার একই থাকে, ঠিক আছে। তারা বলছে কি, এই তল বরাবর পর্বত মালভূমি, ভুল বললাম, এই তল বরাবর পর্বত মালভূমি সমভূমি সবাইকার ঘনত্ব আলাদা থাকে। যখন এই তলটা পেরিয়ে যাবে, অর্থাৎ আমি তোকে ছবিটা যদি ভালো করে ফ্রেশ করে আঁকি, তাহলে এক্ষেত্রে এটা ধর ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে প্রতিবিধান তল। তাহলে এখানে বলছে যে আমাদের যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে পদার্থগুলো, ঠিক আছে, এই পদার্থগুলো যেগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পদার্থ ভূমিরূপ আর কি, পর্বত, মালভূমি, সমভূমি, ঠিক আছে। এদিকেও যদি আমরা রাখি তাহলে মালভূমি, সমভূমি, এরা কিন্তু কি বলছে না, এরা হচ্ছে যে এই তল বরাবর, এই তলটা কত কিলোমিটার রয়েছে, 100 কিলোমিটার গভীরতায় রয়েছে ভূপৃষ্ঠ থেকে, যে এই তল বরাবর কি রয়েছে, আমাদের বস্তুগুলো ভাসমান অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবারে আমাদের এর নিচে কি হয়, যখনই এর নিচে চলে যাব তখনই এইখানে আমাদের সমঘনত্ব অঞ্চল দেখতে পাবো, অর্থাৎ এখানে আমাদের ডেনসিটিটা একই হয়ে যাবে, ডেনসিটিটা ইউনিফর্ম হয়ে যাবে। এর ওপরে কিন্তু ডেনসিটি সবাইকার আলাদা, পর্বত থেকে মালভূমি, মালভূমি থেকে সমভূমি সবাইকার আলাদা, কিন্তু এর নিচে কি হয়ে যাবে, এর নিচে এমন একটা অঞ্চল পাবো যেখানে আমাদের কি হবে না, যেখানে আমাদের সমঘনত্ব হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। আর এর এর ওপরে আমাদের ঘনত্ব আলাদা হতে পারে, কিন্তু এর নিচে ঘনত্বের আলাদা হবে না, সমান ঘনত্ব হয়ে যাবে, ঠিক আছে। যার ফলে এই স্তরটাকে বলেছিল আমাদের ইকুয়াল প্রেসার স্তর বা সম চাপ অঞ্চল বলতে পারি, সমচাপ অঞ্চল বা ইকুয়াল প্রেসার, ঠিক আছে, ইকুয়াল প্রেসার স্তর বলা হয় তাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা একটা ব্যাপার। আচ্ছা, এরপরে এরা আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে যে এইখানে যেটা বলেছিল যে ওই প্ল্যাটের মতনই, যে আমাদের যে বস্তুর উচ্চতা যত বেশি সেটা কিন্তু তত হালকা হবে, ঠিক আছে, তত কি হবে, হালকা হবে। এটা কিন্তু একটা জায়গা, এই জিনিসটা কিন্তু আমার মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া।
জলটা খেয়ে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের ওই হেফোর্ড এবং বই বললো যে আমাদের ওই একই জিনিস, শুধুমাত্র 100 কিমি গভীরতাটা বিস্তার লাভ করলো, মানে বললো। আর এটা বললো যে এই তল বরাবর এর উপরে সমস্ত পদার্থের ঘনত্ব একে অপরের সঙ্গে আলাদা, কিন্তু এর নিচে কিন্তু সমঘনত্ব, মানে ইকুয়াল ডেন্সিটি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তিনি বলেছিলেন। বোঝা গেল? এই ব্যাপারটা বলেছিলেন। আচ্ছা, এরপরে এই যে তত্ত্ব, এগুলো অতটা সমালোচনা নিয়ে আমাদের আলোচনার লাভ নেই, কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকজন রয়েছে আমাদের, সমালোচনাগুলো দেখে আর লাভ নেই, ওই দুটোই মিলে সমালোচনা জানলেই হবে। একটা হচ্ছে আমাদের এরি এবং প্র্যাটের, এগুলো আমার তত্ত্বগুলো জানলেই হবে। আচ্ছা, এরপরে আরেকজন এলে, সে হচ্ছে জলি। ঠিক আছে, জলির তত্ত্ব। জলির তত্ত্বতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটু জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইও সেই লেভেল অফ কম্পেনসেশন নিয়ে আলোচনা করছিল, কিন্তু একটু কায়দা করে লেভেল অফ কম্পেনসেশন বা কোনো একটা তল, আগের গুলো কি বলছিল, আগের গুলো সব একটা লাইন, একটা লাইন ধরে কাজ করছিল, মানে বলছিল যে একটা লাইন বরাবর অবস্থান করছে। এক ঘর এগিয়ে আর কি বললো, বলছে যে না, একটা লাইন নয়, এটা হচ্ছে একটা জোন বরাবর রয়েছে, জোন বা অঞ্চল বরাবর অবস্থান করছে। জোন মানে কি, জোন মানেই হচ্ছে তার একটা পুরুত্ব থাকবে, পুরুত্ব মানে তার একটা থিকনেস থাকবে, থিকনেস। মানে আগের গুলো বলছিল যে লাইন, এই লাইনটা হচ্ছে ল অফ কম্পেনসেশন বা লেভেল অফ কম্পেনসেশন, লেভেল অফ কম্পেনসেশন। এখানে বলছে যে না, এটা লেভেল অফ কম্পেনসেশন নয়, এটা হচ্ছে জোন অফ কম্পেনসেশন। কি বলছে, যে এটা হচ্ছে একটা জোন অফ কম্পেনসেশন, জোন অফ কম্পেনসেশন। মানে বাংলা যদি করিস তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা হবে যে আমাদের প্রতিবিধান অঞ্চল, প্রতিবিধান অঞ্চল, যার কি বলছে, যার একটা নির্দিষ্ট থিকনেস রয়েছে, মানে একটা পুরু রয়েছে, এরকম নয় যে একটা নির্দিষ্ট লাইন বরাবর অবস্থান করছে সমস্ত ভূমিরূপগুলো। তিনি বলছেন যে একটা আমাদের জোন অফ কম্পেনসেশন রয়েছে, বা বলতে পারি যে একটা জোন রয়েছে, অঞ্চল রয়েছে, যেটার একটা পুরুত্ব রয়েছে বা একটা থিকনেস রয়েছে। তিনি বলছেন যে এই থিকনেসটা কতটা, এই থিকনেসটা হচ্ছে প্রায় 16 কিলোমিটার। এটা কিন্তু গভীরতা নয়, আমি বারবার বলছি, যদি এটা ভূতক হয়, মনে করো এটা হচ্ছে ভূতক, এটা ভূতক, তাহলে ভূতক থেকে কত গভীরে থাকবে এই জোনটা, সেটা কিন্তু বলেননি। তিনি বলছেন যে যে একটা জোন রয়েছে, যে জোনের ওপরে আমাদের সমস্ত পদার্থগুলো কি হয়েছে, সমস্ত পদার্থগুলো অবস্থান করছে, সমস্ত পদার্থগুলো কি হচ্ছে, ভাসমান অবস্থায় অবস্থান করছে, সমস্ত পদার্থগুলো। ধরো এটা একটা পর্বত অবস্থান করছে, কিন্তু যে জোন বরাবর অবস্থান করছে তার পুরু কতটা না, 16 কিলোমিটার পুরু। কতটা, 16 কিলোমিটার পুরু। ঠিক আছে, 16 কিলোমিটার পুরু তিনি কিন্তু বলেছেন যে আমার কিন্তু কি রয়েছে না, 16 কিলোমিটার পুরু একটা আমাদের স্তর রয়েছে। ঠিক আছে, এই কথাটা তিনি কিন্তু বলেছেন। এইটা হচ্ছে একটা জায়গা। তাহলে সেক্ষেত্রে তার যে কনসেপ্টটা, সেটা কিন্তু লাইন অফ কম্পেনসেশন নয়। লাইন অফ কম্পেনসেশন নিয়ে বললেন আমাদের, বা লেভেল অফ কম্পেনসেশন নিয়ে বললেন কে, হেফোর্ড, বই, প্র্যাট, এরা বলেছেন। কিন্তু সেটাকে আবার কি বলেছেন, জোন অফ কম্পেনসেশন বলেছেন কে, জলি। বোঝা গেল? তার বিস্তৃতি কত বলেছেন, 16 কিলোমিটার। তিনি বলেছেন যে এটা কত হতে পারে, এটা 16 কিলোমিটার হতে পারে, বা মাইলে যদি তিনি বলেছেন যে মাইলে হচ্ছে 10 মাইল, 10 মাইল এটা মানে পুরু বা থিকনেস বা মোটা, 16 কিলোমিটার বা 10 মাইল, এইটুকুই তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে তিনিও ওই এরির মতনই বলেছেন যে যা পদার্থ রয়েছে, যা ভূমির উপরে সব সমঘনত্ব, সব এর উপরে সমঘনত্ব, বা আমাদের ডেনসিটি ইউনিফর্ম, ইউনিফর্ম ডেনসিটি, সমঘনত্ব, একই ঘনত্ব দ্বারা গঠিত, পর্বত, মালভূমি, সমভূমি সব একই ঘনত্ব দ্বারা গঠিত, যেটা বলেছিলেন কে, এরি। এইটুকুই আমাদের কাজ। এরপরে আরেকজন এসেছিলেন, তার নাম হচ্ছে হেইস ক্যানন। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখ, হেইস ক্যানন। তিনি কিন্তু কি করেছিলেন না, তিনি কিন্তু আমাদের ওই এরি তত্ত্বটা একটু ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি বলে দিচ্ছি এরি তত্ত্বটা কি বলেছে। এই তত্ত্ব বলেছে যে আমাদের বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে এবং তাদের গভীরতাটাও ভিন্ন। তাদের গভীরতাটা কি, তাদের গভীরতাটা ভিন্ন, অর্থাৎ যে যত উচ্চতায় রয়েছে তার গভীরতাটা তত আমাদের গভীরে রয়েছে। হেসকেনও একই কথা বলেছেন, কিন্তু তিনি এতটা বলেননি, তিনি বলেছেন যে আমাদের মোটামুটি ভাবে ওই 1/3 আমরা দেখতে পাই, 2/3 নিচে রয়েছে। ঠিক আছে, তিনি বলেছেন 1/3, মানে 1 ভাগ দেখতে পাচ্ছি, 2 ভাগ নিচে রয়েছে, অতটা গভীর বলেননি। ওই যেমন 8 ভাগ বলেছিল, অতটা গভীর বলেননি। ঠিক আছে, তিনি বলেছেন যে 1 ভাগ উপরে থাকে, বাকি 2 ভাগ আমরা দেখতে পাই, 1 ভাগ উপরে থেকে দেখতে পাই আর 2 ভাগ নিচে থাকে, এটা বলেছিলেন। এবং তিনি আর একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমাদের যেটা এরি বলেননি, তিনি বলেছিলেন যে এই যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলো শুধুমাত্র যে আমাদের ঘনত্ব আলাদা তাই নয়, পর্বত থেকে মালভূমির ঘনত্ব যেমন আলাদা, মালভূমি থেকে সমভূমির ঘনত্ব আলাদা, ঠিক একই রকম ভাবে একটা পর্বতের উপর থেকে নিচ পর্যন্ত ঘনত্ব আমাদের আলাদা। আর একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ, অর্থাৎ পর্বত থেকে মালভূমির ঘনত্ব আলাদা, মালভূমি থেকে সমভূমির ঘনত্ব আলাদা, সমভূমি থেকে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব আলাদা। এবং একটা পর্বতের মধ্যেও আবার উপর থেকে নিচ পর্যন্ত ঘনত্ব আলাদা, মালভূমির উপর থেকে নিচ পর্যন্ত ঘনত্ব আলাদা। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। ঠিক আছে, এইটা কিন্তু একটা জায়গা তিনি বলেছিলেন, আর কিছুই তিনি বলেননি। ঠিক আছে, আমরা অনেক লোকের গল্প এখানে জেনেছি, কি বলে আমাদের এরি প্যাক, ঠিক আছে, এছাড়াও হেইস ক্যানন, ঠিক আছে, হেফোর্ড, বই, এছাড়াও জলি ছিল,
টলি ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে, সেগুলো আমরা জেনে গেছি সম্বন্ধে। আর একটু পার্ট আমাদের বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে দুটো জিনিস বাকি ছিল। একটা হচ্ছে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট যেটাকে বাংলায় বলা হয় সমস্থিতিক ভারসাম্য বা সমস্থিতিক বলতে পারিস যে সমন্বয় বলা হয়, সমস্থিতিক সমন্বয় বা ভারসাম্য, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট বা এটাকে বলতে পারিস যে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তো এই ইকুইলিব্রিয়াম ব্যাপারটা জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এখানে জানতে হবে আমাদের যে অভিকর্ষ বিচ্যুতি ব্যাপারটা কি। অভিকর্ষ বিচ্যুতি যে জিনিসটা প্রথম কে দেখেছিল না, প্রথম আমাদের ওই চিম্বুরাজে পর্বতে পিয়ের বুগের প্রথম দেখেছিল যে আমাদের অভিকর্ষের একটা বিচ্যুতি হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কি গ্র্যাভিটি অ্যানোমেলি, ঠিক আছে, গ্র্যাভিটি অ্যানোমেলি, ঠিক আছে। এটা আমাদের কিন্তু একটু জানতে হবে, কারণ যেটা প্রথম দেখেছিল কে না, যেটা প্রথম আমাদের চিম্বুরাজ পর্বতে সার্ভে করতে গিয়ে কে দেখেছিলেন না, আমাদের পিয়ের বুগের যিনি ছিলেন তিনি কিন্তু এটা দেখেছিলেন যে আমাদের কিছুটা গোলমাল আছে, কেস কিন্তু গোলমাল আছে, ঠিক আছে। তো গ্র্যাভিটি অ্যানোমালি, তাহলে গ্র্যাভিটি অ্যানোমালি বোঝার আগে আমাকে বুঝতে হবে যে গ্র্যাভিটি ব্যাপারটা কি বা অভিকর্ষ ব্যাপারটা কি। আমরা সবাই জানি কম বেশি যে অভিকর্ষ ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু কি করে না পরস্পরকে তার কাছের দিকে আকর্ষণ করে, বা যদি আমরা শুধুমাত্র মানে গ্রহ বা প্ল্যানেটের ক্ষেত্রে দেখি তাহলে প্ল্যানেট বলতে পারিস বা কোনো নক্ষত্র বলতে পারিস, স্টার বলতে পারিস, সবাই কিন্তু কি করে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ধর আমি যদি বলি এটা হচ্ছে একটা বস্তু বা একটা অবজেক্ট, তাহলে এটা ধর এ, ঠিক আছে, ই কি করবে, ই এর কাছাকাছি যত থাকবে সবাইকে কি করবে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। ঠিক এমনটা দেখা যায় আমাদের পৃথিবীর ক্ষেত্রেও। পৃথিবী কি করে সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তার যে কেন্দ্র বা কোর রয়েছে তার দিকে সমস্ত বস্তুকে আকর্ষণ করবে, ঠিক আছে। এই যে পাওয়ারটা এটাকে গ্র্যাভিটি বলা হয়, এটাকে গ্র্যাভিটি বলা হয়। এবারে এই গ্র্যাভিটির মানটা আমাদের গোটা আর্থে সব জায়গায় একই হতো যদি আমাদের পৃথিবীর যে শেপটা সেই শেপটা আমাদের কি হতো একদম পারফেক্ট রাউন্ড বা পারফেক্ট সার্কেল হতো, পারফেক্ট সার্কেল হতো, ঠিক আছে। যদি আমাদের কি হতো আমাদের এই পৃথিবীর যে শেপ সেই পৃথিবীর শেপটা একদম পারফেক্ট সার্কেল হতো, কিন্তু আমরা জানি যে পৃথিবীর যে শেপ সেটা কিন্তু কি নয়, সেটা কিন্তু আমাদের পারফেক্ট সার্কেল নয়, ঠিক আছে। সেই শেপটা কি আমাদের পারফেক্ট সার্কেল নয়, ঠিক আছে। প্রথমত আমাদের পৃথিবীর শেপটা হচ্ছে কি রকম না আমরা জানি বলে আমাদের পৃথিবীর শেপটা আমরা কি জানি, পৃথিবীর শেপটা হচ্ছে পারফেক্ট সার্কেল নয়। কিরকম হয় না আমরা জানি যে পৃথিবীর ওপর আর নিচটা হচ্ছে কি, ওপর আর নিচটা চাপা এবং আমাদের মানে সাইডটা অর্থাৎ পূর্ব পশ্চিমে কি সামান্য ফোলা, ঠিক আছে, সামান্য কি ফোলা, মানে মোটামুটি ভাবে এরকম ধরতে পারিস, ঠিক আছে, এরকম ধরতে পারিস। পৃথিবীর কি পৃথিবীর হচ্ছে এই আমাদের এই প্রান্তটা কি, এই প্রান্তটা হচ্ছে আমাদের অনেক বেশি কি না অনেক বেশি স্ফীত, অনেক বেশি আমাদের রয়েছে, খোলা রয়েছে, আর ওপর নিচে অর্থাৎ উত্তর দক্ষিণে কি রয়েছে অনেক বেশি আমাদের চাপা রয়েছে, আমরা জানি এটা। যার ফলে কি হয় না পৃথিবীর যেটা সেন্টার সেই সেন্টার থেকে আমাদের দুটো মেরুর কিন্তু দূরত্বটা কম হয়। তোরা জানিস যে আমাদের যে ব্যাস অর্থাৎ আমাদের যে উত্তর দক্ষিণে যে ব্যাস সেটা কত না, সেটা হচ্ছে 12,757 কিলোমিটার। যে ব্যাস অর্থাৎ এখান থেকে একদম এতটা পর্যন্ত ডায়ামিটার যেটাকে বলি আমরা, ঠিক আছে, ডায়ামিটার ব্যাস পুরো এইখান থেকে এই পর্যন্ত, এটা 12,757 কিলোমিটার। আর আমরা সরি ভুল বললাম, 12,714 কিলোমিটার, 12,714 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে অনেক বেশি, পূর্ব পশ্চিমে ব্যাসটা কত 12,757 কিলোমিটার। ওই জন্য কি হয় না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের পার্থক্য কত হয় 43 কিলোমিটার, আমরা পড়েছি 43 কিলোমিটার পার্থক্য হয়। যার ফলে কি হয় পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দূরত্বটা কি হয় পূর্ব এবং পশ্চিমের থেকে কম হয়ে থাকে। মানে আমাদের এই কেন্দ্র থেকে উত্তর দিকে গেলে আমার যে দূরত্বটা হবে কেন্দ্র থেকে, বা দক্ষিণ দিকে গেলে যে কেন্দ্র থেকে দূরত্বটা হবে তার তুলনায় পূর্ব এবং পশ্চিমের দূরত্বটা অনেক বেশি হয়। এবারে তোরা একটা জিনিস ভালো করে জানিস যে কেন্দ্রের কাছে যে জায়গাটা থাকবে সে কিন্তু তার আকর্ষণ বলটা তার বেশি হবে, তার আকর্ষণ বলটা বেশি হবে। কি বললাম, কেন্দ্রের কাছে যে বস্তুটা থাকবে তার আকর্ষণ বলটা বেশি হবে। মনে কর আমি এইখানে মাটিতে দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমার উপর যে আকর্ষণ বলটা হবে নিশ্চয়ই আমি যখন 2 কিলোমিটার বা 5 কিলোমিটার বা হিমালয়ের চূড়াতে চলে যাব, যত উপরে উঠে যাব
আকর্ষণ বলটা নিশ্চয়ই কমে যাবে। কারণ কি, আমি মনে করো এখানে যদি একটা পর্বত থাকে, পর্বতের চূড়াতে যদি আমি উঠে যাই, এখানে যদি উঠে যাই টপে, তো সেক্ষেত্রে কি হবে, সেখান থেকে পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্রের দূরত্বটা কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। আর কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে তত কিন্তু অভিকর্ষের মানটা বৃদ্ধি পাবে, অভিকর্ষের মানটা হ্রাস পাবে, সরি অভিকর্ষের মানটা কমে যাবে, মানে টানটা কমে যাবে পৃথিবীর। ঠিক আছে, মানে আমরা যেটা নর্মালি কি জানি, আমরা জানি যে দুটো অবজেক্টের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা বা মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে এই দুটো যে পদার্থ রয়েছে বা যে দুটো বস্তু রয়েছে তাদের মাস বা ভর কতটা রয়েছে, আর সেকেন্ড হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটা রয়েছে। মনে কর এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, দুটো চুম্বকে ছোট, অনেক ছোট চুম্বক। ঠিক আছে, আর দুটো চুম্বক নিয়েছি আমি, ধর বড় বড় চুম্বক নিয়েছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে এই দুটো চুম্বকের মধ্যে যে আকর্ষণ হবে, এই দুটো চুম্বকের মধ্যে নিশ্চয়ই বেশি আকর্ষণ হবে, বড় চুম্বক মানে কি আকর্ষণ ক্ষমতা বেশি। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে মনে কর এই দুটো বড় চুম্বক রয়েছে, কিন্তু দেখা গেল একটা চুম্বক রয়েছে এখানে আর একটা রয়েছে আমার এখানে, তাহলে এক্ষেত্রে কি হবে, আমার ডিস্টেন্সটা যখনই বেড়ে যাবে তখনই কিন্তু কি হবে, এই দুজনকার মধ্যে আকর্ষণ ক্ষমতাটা কমে যাবে। ঠিক আছে, তার মানে কি আমার একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করবে সেইভাবেই যে তাদের ভরের ওপর, অর্থাৎ ভরটা কতটা রয়েছে তাদের, যদি ভর বেশি হয় আকর্ষণ ক্ষমতা অবশ্যই বাড়বে, যদি ডিস্টেন্স বেশি হয় আকর্ষণ ক্ষমতা কমবে, মানে ভরের সঙ্গে সমানুপাতিক এবং আকর্ষণের দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তাহলে পৃথিবীর ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। পৃথিবীর কেন্দ্রে যখন কোনো বস্তুটা থাকবে কেন্দ্রের কাছাকাছি, তখন কিন্তু তার আকর্ষণ ক্ষমতা অনেক বেশি হবে বা মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ মান অনেক বেশি হবে। যত দূরে যাবে তার অভিকর্ষজ মান কম হবে। এর ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল বরাবর, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল মানে কোনটা, পৃথিবীর মাঝ বরাবর যেটা পূর্ব পশ্চিমে গেছে এটা নিরক্ষীয় অঞ্চল। তাহলে পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চল বরাবর যেহেতু আমার দূরত্বটা বেশি পৃথিবীর কেন্দ্র থেকে, আমি একটু আগেই বললাম পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা বেশি, যেহেতু ব্যাসটা বেশি, দূরত্বটা বেশি হবে কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে যেহেতু আমার নিরক্ষরে অঞ্চলের দূরত্ব বেশি, তার জন্য কি হয়, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষের মানটা কি হয়, কম হয়। অভিকর্ষের মানটা কম হয়, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বেশি হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলের মানটা কম হয়। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাবো, যদি আমরা চলে যাই এটাই মেরু অঞ্চলে, যদি আমরা এটাই চলে যাই কোথায়, মেরু অঞ্চলে যদি চলে যায়, তাহলে দেখতে পাবো যেহেতু মেরু অঞ্চলটা আমার কেন্দ্র থেকে মোটামুটি কাছে রয়েছে, তার ফলে কি হবে না, দুই মেরুতে অভিকর্ষের মানটা বাড়বে। অর্থাৎ উল্টোভাবে বলতে গেলে আমরা নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত কিন্তু অভিকর্ষজের মান বা অভিকর্ষ বলের মানটা বাড়বে। তার কারণটা কি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব অনেক বেশি, কিন্তু যত মেরুর দিকে যাব দূরত্বটা কমতে থাকবে। দূরত্ব কমলে কি হবে, আকর্ষণ বাড়বে, আকর্ষণটা কি হবে, আকর্ষণটা বাড়বে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব অভিকর্ষের মান আমার বাড়বে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট ফান্ডামেন্টাল জিনিস। তাহলে পৃথিবীর কি হয়, নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাব অভিকর্ষের মানটা কিন্তু বাড়তে থাকবে। এটা একটা ফার্স্ট কন্ডিশন, মাথায় মনে রাখ। ঠিক আছে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে দিয়ে যাবো, ধর আমি ধর ভূপৃষ্ঠে রয়েছে কোথায় না, আমি ধর এই পৃথিবীর এই উপরে রয়েছে, আমরা তো উপরে বাস করছি, পৃথিবীর উপরে বাস করছি আমরা। তাহলে পৃথিবী যত আমি এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে দিয়ে যাবো, অর্থাৎ মাটি থেকে যত আমি উপরের দিকে যাব, তত কিন্তু কি হবে, কেন্দ্র থেকে সে আমার দূরত্বটা বাড়তে থাকবে। মানে আমি যদি কোনো একটা পর্বতের চূড়ায় চলে যাই, ধর আমি হিমালয় পর্বতে চলে গেলাম, হিমালয়ের উচ্চতা কত, 8,850 মিটার, তাহলে সেক্ষেত্রে প্রায় 8.8 কিলোমিটার, 8.8 কিলোমিটার। তার ফলে কি হবে না, আমি যত উপরের দিকে যাব আমার কি হবে, আমার পৃথিবীর কেন্দ্র থেকে ডিস্টেন্সটা আমার বেড়ে যাবে, যার ফলে কি হবে, পৃথিবীর আকর্ষণ করার ক্ষমতাটা কমে যাবে, মানে মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষের মান কমবে। তাহলে একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গেলে ফার্স্ট কন্ডিশন আমার কি হচ্ছে, মধ্যাকর্ষণ শক্তির মান বাড়ছে বা অভিকর্ষের মান বাড়ছে। আবার আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, ঠিক আছে, আমরা স্ট্র্যাটোস্ফিয়ার করে যদি উপরের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে মানে দূরত্ব বেশি হওয়ার জন্য কি হবে, আমার কিন্তু মধ্যাকর্ষণ শক্তির মান কমবে। এই দুটো জিনিস ফান্ডামেন্টাল জিনিস। এবারে আমরা ছিলাম কোথায়, অভিকর্ষ বিচ্যুতিতে ছিলাম। ঠিক আছে, অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি। এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা খাতায় কলমে তো এবার করতে পারবো, আমরা কি জানি, আমরা নর্মাল জানি আমরা যে 9.8টা হয় আমাদের সমস্ত ক্ষেত্রে, কি হয় না, সমস্ত ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটির মান আমরা বলতে পারি, বা অভিকর্ষজ ত্বরণের মান আমরা বলতে পারি কত, আমরা বলতে পারি যে 9.8। ঠিক আছে, গ্র্যাভিটির মান কত হয়, গ্র্যাভিটির মানটা হয় আমাদের 9.8, বা এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি আমি যাচ্ছি না। ঠিক আছে, আমরা মেনলি এটাই ধরছি যে 9.8 মিটার পার ওই স্কোয়ার হিসাবে ধরি আমরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের কি না, আমাদের হচ্ছে এই 9.8টা হচ্ছে আমার
মানে স্ট্যান্ডার্ড মান বলতে পারি যে 9.8 মিটার করে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মান। এটা আমরা কি করে ক্যালকুলেট করেছি, আমরা খাতায় কলমে ক্যালকুলেট করতে পারি যে কতটা উচ্চতা হচ্ছে, কি হারে কমছে, ঠিক আছে। এগুলো অত ডিটেলস আমরা যাচ্ছি না, ঠিক আছে, যে আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেই জিনিসগুলো এখানে বলছি না। তোরা জানিস এমনিতে ওই পারস্তম্ভের উচ্চতা গুণ করা হয়, ঠিক আছে, ওগুলো আমি বলছি না। ঘনত্ব ইন্টু উচ্চতা ইন্টু ওই ডিস্টেন্স এটাকে বলা হয়, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি বলছি না। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি না থিওরিটিক্যাল ভ্যালু, মানে আমরা খাতায় কলমে যখন ক্যালকুলেশন করব, আমরা যখন কি করব খাতায় কলমে ক্যালকুলেশন করব, তখন সেটাকে বলা হয় তাত্ত্বিক মান। কি বলা হয়? তাত্ত্বিক মান। তাত্ত্বিক মানের ইংলিশ হচ্ছে কি? তাত্ত্বিক মানের ইংলিশ হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু মানে থিওরিটিক্যাল ভ্যালু। আমি খাতায় কলমে কোন একটা জায়গায় কি করতে পারবো, আমি মান বের করতে পারবো যে অভিকর্ষের মান কত খাতায় কলমে অঙ্ক কষে। আমি সার্ভে করতে যাইনি, আমি অঙ্ক কষে বের করবো যে হ্যাঁ আমার সমুদ্র সমতল থেকে এই জায়গার উচ্চতা এত, তাহলে এর ফলে আমার অভিকর্ষের মানটা এত কমতে পারে, এই হারে যদি কমে তাহলে এখান থেকে এত বাদ দিলে আমার একটা মান বেরোতে পারে। সেটা হচ্ছে খাতায় কলমে যখন করবো সেটাকে তাত্ত্বিক মান বলা হয়, ঠিক আছে। এবারে আমি যখন ইনস্ট্রুমেন্ট নিয়ে কি করব, ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি যখন কোনো জায়গায় আমি কি করতে যাব, আমি যখন অভিকর্ষের মানটা নির্ণয় করতে যাব, আমি যখন কোনো জায়গায় অভিকর্ষের মানটা নির্ণয় করতে যাব, তখন সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমি গণনাকৃত মান। সেটাকে কি বলবো আমরা? গণনাকৃত মান, বা এটাকে ইংলিশে আমরা কি বলা হয়, ইংলিশে বলা হয় অ্যাকচুয়াল গ্র্যাভিটি। অ্যাকচুয়াল গ্র্যাভিটিও বলা হয়, আবার এটাকে অনেক সময় আবার কি বলা হয়, অ্যাকচুয়াল গ্র্যাভিটি বলা হয়। এছাড়াও প্র্যাকটিক্যাল ভাবে বলা হয় যে আমাদের এটাকে বলা হয় যে ওই কি বলে মেজার গ্র্যাভিটি বলা হয়, মেজার, ঠিক আছে, মেজার মানে যেটা পরিমাপ করা হয়েছে আর কি, মেজার গ্র্যাভিটি মানে যেটা আমি গণনা করলাম আর কি। কোথায় বললাম না, আমি ফিল্ডে যে কাজটা করলাম, আমি ফিল্ডে যে পর যখন কাজটা করছি তখন সেটাকে বলছি গণনাকৃত অভিকর্ষজ মান বা গণনাকৃত মান। তাত্ত্বিক মান মানে খাতায় কলমে করছি, সেখানে ফিল্ডে আমি যাচ্ছি না। তারপরে যখন আমি ফিল্ডে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দ্বারা করব, তখন সেটা গণনাকৃত মান হয়ে যাবে বা অ্যাকচুয়াল গ্র্যাভিটি হয়ে যাবে। এবারে কি হয় ব্যাপারটা হয় যে এরকম, যে আমার এই যে তাত্ত্বিক মান এবং গণনাকৃত মানের মধ্যে ডিফারেন্স দেখা যায়। কেন ডিফারেন্স দেখা যায়? কারণ পৃথিবীর শেপটার জন্য। পৃথিবীর শেপ কিরকম আমরা জানি, যে পৃথিবীর শেপ হচ্ছে জিওডের মতো শেপ পৃথিবীর, মানে পৃথিবীর আকৃতিটা এবড়ো খেবড়ো, কোথাও পর্বত, কোথাও খাল, মারিয়ানা ট্রেঞ্চ, এগুলো সব রয়েছে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, বা জিওড শেপ যেটাকে বলে থাকি আমরা। যার ফলে কি হয়, আমরা তাত্ত্বিক বা খাতায় কলমে আমরা একটা মেজার করলাম, কিন্তু কি হয়, আমরা যখন কোনো জায়গায় ওইটার সত্যিকারে আমরা মান বের করতে যাই, ধর আমি বলছি যে হিমালয়ের আমি চূড়াতে মান দেখবো, হিমালয়াতে কি বলবো, হিমালয়ের চূড়াতে মান দেখবো, যে হিমালয়ের চূড়াতে কত মান রয়েছে। আমি খাতায় কলমে ক্যালকুলেট করে দেখলাম যে 100 ইউনিট হচ্ছে আমার হিমালয়ের চূড়াতে মান বা মাউন্ট এভারেস্টের মান। এবারে আমি যখন কি করলাম, আমি যখন আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে গেলাম ওইখানে ওই হিমালয়ের চূড়াতে, তখন দেখলাম যে না, মানটা আমার 100 আসছে না, কত আসছে, 98 ইউনিট আসছে। যেটা হয়েছিল কার ক্ষেত্রে, জর্জ এভারেস্ট যখন করতে গিয়েছিলেন, তখন তিনিও কিন্তু এই সেম জিনিসটা দেখেছিলেন, যে হিমালয়ের যে পরিমাণ হওয়ার কথা তার তুলনায় অনেকটা কম কিন্তু কি করছে, আমার কিন্তু মানটা বেরোচ্ছে। চিম্বরাজ পর্বতে যখন গিয়েছিলেন আমাদের পিয়ার বুগের, তিনিও সেম লক্ষ্য করেছিলেন যে পরিমাণ ওই আন্দিজ পর্বত বা চিম্বরাজ যে মাউন্টেন্স, তার যে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, সেই পরিমাণ কিন্তু আকর্ষণ করছে না। অর্থাৎ তিনি খাতায় কলমে করে নিয়ে গিয়েছিলেন, একরকমের মান বেরোচ্ছে, আর যখন প্র্যাকটিক্যালি গেলেন দেখলেন যে মানটা অনেকটাই কম। তাহলে এই যে ডিফারেন্সটা, অর্থাৎ তাত্ত্বিক মান থেকে গণনাকৃত মান, থিওরিটিক্যাল ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল গ্র্যাভিটির যে আমাদের ডিফারেন্সটা, সেটাকে আমরা কি বলবো, আমরা গ্র্যাভিটি অ্যানোমেলি বলবো, বা অভিকর্ষের বিচ্যুতি। কি বললাম? অভিকর্ষের বিচ্যুতি। অর্থাৎ যেটা হওয়ার কথা এবং যেটা হচ্ছে, মানে যেটা খাতায় কলমে আমি করেছি সেটা একটা মান, আর আমি সত্যিকারের ফিল্ডে যেয়ে দেখলাম যে মানটা টোটালি আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সটা কতটা ডিফারেন্স হচ্ছে, সেটাকেই বলবো আমি অভিকর্ষ বিচ্যুতি। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এবারে অভিকর্ষ বিচ্যুতিটা আমার কোথায় কিরকম হবে সেটা মনে রাখতে হবে। পরীক্ষায় এখান থেকে কোশ্চেনটা দেয় যে আমাদের পরীক্ষায় কোনখানে কি হবে। প্রথমত মনে রাখ যে আমরা যখন কোনো একটা ভঙ্গিল পর্বতে যাব বা কোনো একটা উঁচু স্থানে যাব, কোথায় যাব, উঁচু স্থানে, বা আমাদের হাই অল্টিটিউডে যাব, হাই অল্টিটিউড যেখানে আমার হাইটটা অনেক বেশি, হাই অল্টিটিউড বা কোনো একটা জায়গায় উঁচু পর্বত বলতে পারে, উঁচু স্থান, যে কোনো হাই অল্টিটিউড যেখানে যাব, সেখানে আমার কি হবে, সেখানে আমার অভিকর্ষের এই যে বিচ্যুতি, সেই বিচ্যুতিটা সব সময় কি হয়, সব সময় মনে রাখবি ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক, মানে নেগেটিভ হবে। মানে কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে।
কি বললাম, যে যখন আমি উঁচু স্থানে যাব, বিশেষ করে নবিল ভঙ্গিল পর্বত বা যেগুলো আমাদের ফোল্ডেন মাউন্টেন রয়েছে উঁচু উঁচু, সেইখানে যখন যাব আমি দেখতে পাবো যে আমার এই যে অভিকর্ষ বিচ্যুতির মানটা সেটা নেগেটিভ আসছে বা ঋণাত্মক। এই জন্য এটাকে বলা হয় ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি বা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। কি বলা হয়? নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। এইটা খাতায় নোট ডাউন কর, এটা পরীক্ষায় দেয়। নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি অর্থাৎ যেখানে আমি ঋণাত্মক মান পাবো সেখানে আমার কি হবে, সেখানে আমার এটা কিন্তু কি হবে না, এটা কিন্তু আমার বলতে পারিস যে তখন সেটাকে আমি বলবো কি বলে ঋণাত্মক বা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। ঠিক আছে, এবারে কোথায় এটা হবে না, এটা হবে আমাদের ভঙ্গিল পর্বতে উঁচু স্থানে। আর সমুদ্রের তলদেশে বা যেগুলো আমাদের প্রাচীন সিল্ড অঞ্চল, সিল্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো সব থেকে স্টেবল অঞ্চল, যেমন আমাদের ছোটনাগপুর একটা সিল্ড অঞ্চল বা দাক্ষিণাত্যটা একটা সিল্ড অঞ্চল। সিল্ড মানে হচ্ছে সিল্ড মালভূমিগুলোতে আমাদের মেনলি সিল্ড অঞ্চল হয়, যেগুলো সব থেকে প্রাচীন আমার শিলা দ্বারা গঠিত, সব থেকে প্রাচীন শিলা এবং অনেক বয়সে প্রাচীন, এগুলো সেগুলোকে সিল্ড বলা হয়। যেমন কানাডাতে সিল্ড রয়েছে, সিল্ড অঞ্চল রয়েছে, প্রচুর প্রাচীন, মানে পৃথিবীর উৎপত্তি থেকে রয়েছে এই সিল্ড অঞ্চলগুলো। ঠিক আছে, তো এই যে সিল্ড অঞ্চলগুলোতে এবং আমাদের কি না, এবং আমাদের হচ্ছে কোথায় না, এবং আমাদের হচ্ছে সমুদ্রের যে তলদেশ যেখানে গভীরতা অনেক বেশি। সমুদ্রের তলদেশ মানে কি রে, সমুদ্রের তলদেশ মানে হচ্ছে সেটা আমাদের পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকবে। কারণ মারিয়ানা খাত মানে কি, মারিয়ানা খাতের গভীরতা কত, প্রায় 11,000 মিটার বা প্রায় 11 কিলোমিটার। যার ফলে কি হবে না, সেটা আমাদের পৃথিবীর কেন্দ্রের 11 কিলোমিটার কাছে রয়েছে। যার ফলে দেখা যায় যে তার যে অভিকর্ষের বিচ্যুতিটা সেটা ধনাত্মক হয়। অভিকর্ষ বিচ্যুতি কি হয়, অভিকর্ষ বিচ্যুতি ধনাত্মক, ধনাত্মক। বুঝতে পারলি? মানে ব্যাপারটা বুঝ যে আমার উঁচু স্থানে কি হয়, ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয় বলতো? তার কারণটা হচ্ছে যে আমরা খাতায় কলমে এক ধরনের মান লিখে নিয়ে যাই, কিন্তু যখন আমরা গণনাকৃত মান দেখি তখন মানটা অনেক কম হয়ে যায়। তখন কি হয়, মানটা অনেক কম হয়ে যায়। তার আগে তোকে একটা কথা বলে দিই, নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি তখনই বলবো আমরা যখন মানটা পজিটিভ বেরোবে। কি বললাম? মানটা যখন পজিটিভ বেরোবে, খুব ভালো করে মনে রাখবে এটা, আমাদের ভ্যালুটা যখন পজিটিভ বেরোবে বা মানটা যখন পজিটিভ বেরোবে। এই ধর আমি বললাম যে 100 ইউনিট হচ্ছে, ধর আমি খাতায় কলমে দেখলাম যে হিমালয়ের আমার আকর্ষণ হতে পারে 100 ইউনিট, হিমালয়ের যে আকর্ষণ সেটা হতে পারে 100 ইউনিট। ঠিক আছে, তাহলে 100 ইউনিট হচ্ছে আমার কি মান, তাত্ত্বিক মান। 100 ইউনিটটা কি মান, তাত্ত্বিক মান, মানে আমি খাতায় কলমে দেখেছি 100 ইউনিট হবেই। ঠিক আছে, কিন্তু আমি বাস্তবে যে দেখলাম কত হচ্ছে, আমার 98 ইউনিট মাত্র হচ্ছে। অর্থাৎ হিমালয়ের আকর্ষণ করার ক্ষমতা রয়েছে 100 ইউনিটের মতো, কিন্তু সে করছে না, সে মাত্র 98 ইউনিট আকর্ষণ করছে, বা তার অভিকর্ষের মান 98 ইউনিট হচ্ছে প্র্যাকটিক্যালি, মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে বা যন্ত্রপাতি নিয়ে দেখলাম। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা বা অভিকর্ষ বিচ্যুতিগত 2। তাহলে যখন এটা পজিটিভ আসবে, অর্থাৎ যখন আমার তাত্ত্বিক মানটা গণনাকৃত মানের থেকে বেশি হচ্ছে, দেখ তাত্ত্বিক মানটা 100 ইউনিট মানে যেটা খাতায় কলমে করেছি, আর অ্যাকচুয়াল গ্র্যাভিটি বা গণনাকৃত মানটা হচ্ছে 98 ইউনিট, তখনই কিন্তু কি হবে, +2 আসছে। তার মানে কি, যখন মানটা পজিটিভ আসবে, মানটা যখন পজিটিভ আসবে তার মানে হচ্ছে সেটা নেগেটিভ আমার গ্র্যাভিটি অ্যানোমেলি। মান যখন পজিটিভ আসবে সেটা হচ্ছে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। তার মানে আমার যখন পার্বত্য অঞ্চল সেখানে তাত্ত্বিক মানটা কি হবে, বেশি হবে গণনাকৃত মানের থেকে। বোঝা গেল? কারণ কি, সেখানে আমাদের হালকা শিলা দ্বারা গঠিত, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হালকা শিলা দ্বারা গঠিত, সব ক্ষেত্রে হবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পর্বত যেগুলো হয় সেগুলো মেনলি হালকা শিলা দ্বারাই গঠিত হয়ে থাকে, তুলনামূলক হালকা। ঠিক আছে, তাহলে সেই কারণে কি হয়, আমার এখানে কিন্তু আমার যে মানটা সেই মানটা পজিটিভ আসে, কিন্তু যখনই মান পজিটিভ আসবে তখনই আমি কি বলবো, সেটাকে আমি বলবো যে এটা হচ্ছে আমার নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। নেগেটিভ মানে কি, মানে আমার প্র্যাকটিক্যালি মানটা কম আসছে, প্র্যাকটিক্যালি মানটা যখনই কম আসবে বা গণনাকৃত মান যখনই কম আসবে তখনই সেটা হবে নেগেটিভ। সেটা কোথায় দেখতে পাবো, উঁচু স্থানে দেখতে পাবো। আর সমুদ্রের তলদেশে কি হয়, তুই খাতায় কলমে দেখে গেলি যে 100 ইউনিট আমার হওয়ার কথা, কিন্তু যেহেতু গভীরতা বেশি রয়েছে আমার মানটা অনেক বেশি আসে। মানে আমার থিওরিটিক্যাল বা খাতায় কলমে দেখেছিস 100 ইউনিট, আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে যে পথ দেখলাম কত হচ্ছে 110 ইউনিট, 110 ইউনিট। তার মানে কি 100 মাইনাস 110, তার মানে -10 ইউনিট। তাহলে -10 ইউনিট আমার মান আসছে যখনই, তখনই আমি বুঝতে পারলাম যে ঋণাত্মক মান আসছে। আর ঋণাত্মক যখনই ভ্যালু আসবে বা যখন নেগেটিভ ভ্যালু আসবে তখনই সেটাকে আমরা কি বলবো, আমরা ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি বলবো বা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বলবো। মান যদি পজিটিভ আসে সেটাকে আমরা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বলবো, মান যদি আমার নেগেটিভ আসে সেটাকে আমরা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বলবো। বোঝা গেল? এবারে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি কোথায় দেখতে পাবো, সেটা দেখতে পাবো আমরা উঁচু স্থান নবিল ভঙ্গিল পর্বতে। আর পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি কোথায় দেখতে পাবো না, আমরা সমুদ্রের তলদেশে এবং প্রাচীন যে সিল অঞ্চল, মালভূমির যে এরিয়াগুলো যেগুলোতে আমাদের প্রচুর প্রাচীন শিলা দ্বারা গঠিত। কেন প্রাচীন শিলা? সিল অঞ্চল মানেই দেখতে পাবি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট, ব্যাসল্ট মানেই কি, ব্যাসল্ট মানেই সব থেকে ভারী শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট। ঠিক আছে, ভারী শিলা। তাহলে ভারী শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য সমুদ্রের তলদেশটাও তো ভারী শিলা দ্বারা গঠিত, আজকে পড়াবো।
তাহলে তার জন্য কি হয়, এর কিন্তু অভিকর্ষের মানটা অনেক বেশি হয়, ঘনত্ব বেশি, অভিকর্ষের মানও বেশি হয়। ঠিক আছে, যার ফলে কি হয়, এটা ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখতে পাওয়া যায়। থিওরিটিক্যাল ভ্যালু মানে যেটা খাতায় কলমে করছি কোন একটা জায়গার মান, যে খাতায় কলমে কত বেরোতে পারে। ঠিক আছে, আর আমি সত্যিকার যখন ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছি, আমরা দেখি না যে কোনো জায়গায় থিওরি ল্যান্ড নিয়ে মেপে দেখি বা কোনো জায়গায় এদিকে মেপে দেখি। ঠিক আছে, তো যখন আমরা কোনো জায়গায় ইনস্ট্রুমেন্ট নিয়ে ওই জায়গারই মান দেখবো, ধরো আমি তোমার উদাহরণ সাহায্যে বলছি, হিমালয়ের মানটা আমি দেখলাম যে হিমালয়ের অভিকর্ষজ মান হতে পারে, খাতায় কলমে তুমি ক্যালকুলেশন করে দেখলে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ফিজিক্সের ল এগুলো মানে অ্যাপ্লাই করে দেখলে যে আমার হতে পারে 100 ইউনিট। তুমি গেলে ওইখানে হিমালয়ের পার্বত্য অঞ্চলে মাউন্ট এভারেস্টে, সেখান থেকে তুমি ইনস্ট্রুমেন্ট বসিয়ে দেখলে যে না, আমার খাতায় কলমে যেটা এসেছিল সেটা কিন্তু অত আসছে না, আমার আসছে 98 ইউনিট বা 98 ইউনিট। তাহলে এই যে তাত্ত্বিক মান বা থিওরিটিক্যাল ভ্যালু যেটা খাতায় কলমে করছি এবং গণনাকৃত মান যেটা আমরা ওখানে ফিল্ডে যেয়ে করছি, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাকেই বলছি আমরা অভিকর্ষ বিচ্যুতি। বোঝা গেল? আর ওই পজিটিভ নেগেটিভ ওই ব্যাপারটা পজিটিভ ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, যখন আমরা কোনো একটা উঁচু স্থানে যাব, অত হাই অল্টিটিউডে যাব, যেখানে আমার কোনো একটা পর্বতের উঁচু অংশ, ধরো ঠিক আছে পর্বতের চূড়া, পিক, সেখানে কি হবে না, সেখানে আমার এই যে মানটা, সেই মানটা কি হয় না, সেই মানটা আমার পজিটিভ হয়, এই সরি নেগেটিভ হয়, নেগেটিভ গ্র্যাভিটি হয়। অর্থাৎ কেন নেগেটিভ হয়, তার কারণটা হচ্ছে যে আমরা যখন ওখানে যাই তখন আমরা একটা মান লিখে নিয়ে যাই, যে মানটা খাতায় কলমে করি। আমি ধরো হিমালয় পার্বত্য অঞ্চলে গেলাম, সেখানে খাতায় কলমে আমি লিখে নিয়ে গেলাম যে আমার মান বেরোচ্ছে 100 ইউনিট, যেটা একটু আগেই বলছিলাম। ঠিক আছে, যেটা যে থিওরিটিক্যাল ভ্যালু বা গণনাকৃত মান, গণনাকৃত খাতায় কলমে করছি। আর আমি ওখানে যেয়ে পরে কি করলাম না, যেয়ে পরে আমি ইনস্ট্রুমেন্ট বসিয়ে যেটা করলাম, তখন দেখতে পেলাম 98 ইউনিট। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে 2 ইউনিট প্লাস 2 ইউনিটের ডিফারেন্স আসছে। অর্থাৎ গণনাকৃত মান এবং যেটা আমাদের হচ্ছে মানে সত্যিকারের মান বা প্র্যাকটিক্যাল মান বলতে পারো, বা যেটাকে আমরা বলতে পারি, না ভুল বললাম, গণনাকৃত মান নয়, এটা হচ্ছে তোমার হ্যাঁ গণনা সরি তাত্ত্বিক মানটা হচ্ছে এটা, এটা তাত্ত্বিক মান, সরি এটা তাত্ত্বিক মান, মানে যেটা থিওরিটিক্যাল ভ্যালু, থিওরিটিক্যাল মানে যেটা খাতায় কলমে করছি। আর যে পরে আমি গণনা করে দেখলাম বা প্র্যাকটিক্যাল যে মানটা দেখলাম, যে প্র্যাকটিক্যালে যে মানটা হচ্ছে কত, 98 ইউনিট। তার মানে কি দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 2 ইউনিটের ডিফারেন্স হচ্ছে বা 2 ইউনিটের ডিফারেন্স হচ্ছে, যেটা খাতায় কলমে করেছি আর যেটা প্র্যাকটিক্যালে করেছি। তাহলে প্লাস 2 ইউনিটের যে ডিফারেন্স হচ্ছে, যখন আমার ভ্যালুটা বেরোবে প্লাসে, তার মানে আমার যে গ্র্যাভিটি অ্যানোমেলি সেটা হবে নেগেটিভ, সেটাকে আমরা নেগেটিভ বলছি। ঠিক আছে, মানে যখন আমার প্র্যাকটিক্যাল মানটা কম হবে তাত্ত্বিক মানের থেকে, তখন তাকে নেগেটিভ বলবো। প্র্যাকটিক্যাল মানের উপরে নির্ভর করে নেগেটিভ পজিটিভ হবে। প্র্যাকটিক্যাল মানটা যদি কম হয় তাহলে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি, নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। বোঝা গেল? আর যদি আমার দেখা যায় যে এরকম হলো, এটা দেখা যাবে নর্মালি কোথায় না, উঁচু পার্বত্য অঞ্চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উঁচু পার্বত্য অঞ্চলে, বেশি উঁচু হলে এই ডিফারেন্সটা ভালো বোঝা যাবে। আর আমাদের এটা নেগেটিভ হলো। আর পজিটিভ দেখতে পাবো কোথায় না, আমাদের সমুদ্রের তলদেশে, যেখানে আমাদের সমুদ্র খাত রয়েছে, যেখানে গভীরতা, যেমন মারিয়ানা খাত, সেখানে আমরা দেখতে পাবো কি না পজিটিভ। পজিটিভ কখন পাবো, ধরো তুমি খাতায় কলমে দেখে নিয়ে গেলে কত হচ্ছে, খাতায় কলমে তুমি দেখলে যে মারিয়ানা খাতের নিচে আমার অভিকর্ষের মান হতে পারে 100 ইউনিট। ঠিক আছে, 100 ইউনিট। এবারে তুমি সেখানে ইনস্ট্রুমেন্ট বসিয়ে দেখলে প্র্যাকটিক্যালে, যে প্র্যাকটিক্যালে আমি দেখলাম যে কত হচ্ছে 120 ইউনিট। তার মানে কি, তার মানে এই দুটোর পার্থক্য -20 ইউনিট। বোঝা গেল? যখন ভ্যালুটা মাইনাস বেরোবে তার মানে সেটা হচ্ছে পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি, পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি, পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। বোঝা গেল? যখন মানটা আমার নেগেটিভ আসবে, মানটা পজিটিভ আসবে, সেটা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। আমরা দেখতে পাবো কোথায়, নবীন ভঙ্গিল পর্বত বা পার্বত্য অঞ্চলের উঁচু স্থানগুলো দেখতে পাবো। আর যখন আমার মানটা কি আসবে, মানটা যখন পজিটিভ নেগেটিভ আসবে, তখন সেটাকে বলবো আমরা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। ঠিক আছে, নেগেটিভ এলে পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি, আর পজিটিভ এলে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। পজিটিভ নেগেটিভ দেখতে পাবো উঁচু পার্বত্য অঞ্চলে, আর পজিটিভ দেখতে পাবো সমুদ্রের তলদেশে, যে সমুদ্র খাত রয়েছে সেখানে। এবারে আমার এই পজিটিভ আর নেগেটিভ কেন হচ্ছে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল মানটার উপরে। প্র্যাকটিক্যাল যদি কম হয়, প্র্যাকটিক্যাল যদি কম হয় কার তুলনায়, তাত্ত্বিক বা থিওরিটিক্যালের তুলনায়, বা খাতায় কলমে যা করেছি তার তুলনায় যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার নেগেটিভ। আর যদি পজিটিভ, আমার যদি পজিটিভ কখন হবে, যখন প্র্যাকটিক্যাল মানটা বেশি হবে খাতায় কলমের তুলনায়, মানে প্র্যাকটিক্যাল মানটার উপর নির্ভর করে নেগেটিভ পজিটিভ হবে। প্র্যাকটিক্যাল মান যদি বেশি হয় তাহলে আমার হবে প্র্যাকটিক্যাল মান বেশি হবে পজিটিভ। আর যদি প্র্যাকটিক্যাল মানটা আমার কি হয় না, আমার যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি হবে। বোঝা গেল? এইটুকু জিনিস হলো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এবারে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিছু অঙ্ক পড়বে কি? না না, অঙ্ক পড়া না, অঙ্ক পড়া না, কিচ্ছু পড়া না, অঙ্ক কিছু পড়া না। ঠিক আছে, শুধু নর্মাল মনে রাখবে, স্টেটমেন্ট দিয়ে দেয়, স্টেটমেন্ট, আর কিছু দেয় না, কিন্তু স্টেটমেন্ট দেয়। ঠিক আছে, তোমাকে তো বলে দিল যে উঁচু পার্বত্য অঞ্চলে আমার ইয়ে দেখা যায়, কি বলে
নেগেটিভ কি বলে তোমার গ্র্যাভিটি অ্যানোমালি দেখা যায়। এবার তার হয়তো রিজন দিতে পারে, ঠিক আছে, বা আরো হয়তো স্টেটমেন্ট দিল যে আমাদের সমুদ্র খাতে হয়তো পজিটিভ দেখা যায়, ঠিক আছে, দুটো তিনটে স্টেটমেন্ট দিল, দিয়ে বলে দিল যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, এ ঠিক বি ভুল, দুটোই ঠিক দুটোই ভুল, এরকম ভাবে বলতে পারে, ঠিক আছে। তো এরকম ভাবে দেয় আগে কোশ্চেন, বুঝতে পারলে, আর কিছু দেয় না এখান থেকে। আচ্ছা